গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। চতুর্থ পর্ব। হৃদ খান নামটি শোনার সাথে সাথেই মুহূর্তেই সবাই থমকে যায়। যেমনটা হয় মানুষের সামনে ভয়ানক কিছু উপস্থিত হলে মানুষ ভয় পাথর মূর্তি হয়ে যায়, ঠিক তেমনটা জিসান শেখ ও তার সাঙ্গু পাঙ্গুদের অবস্থা হয়েছে। হৃদ খান নামটা যেন একটা আতঙ্ক সবার জন্য এই মুহূর্তে। ভালো খারাপ দুই পক্ষই এই মুহূর্তে হৃদ খানকে ভয় পাচ্ছে জোরালোভাবে। জিসান শেখ ও তার দলবল ঠিক যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় আমি পাচ্ছি। কারণ জিসান শেখের হাত থেকে বাঁচার জন্য আমি হৃদ খানকে জড়িয়ে ধরে আছি আল্লাহ। হৃদ খান নামটা শোনার সাথে সাথে আমি ভূত দেখা মতো করে চমকে উঠি। অতিরিক্ত মাত্রই শোকটের কারণে কিছুক্ষণ মন্ত হয়ে দাঁড়িয়ে থাকি হৃদ খানকে জড়িয়ে ধরা অবস্থায়। হুঁশ আসতেই ঝটপট করে দৌড়ে কিয়াকে জড়িয়ে ধরি ভয়। আমার জড়িয়ে ধরার পরপরই বর্ষাও আমাদের জড়িয়ে ধরে হকচকিয়ে। আমার হঠাৎ এমন করাতে রেগে যায় হৃদ খান। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেই সাথে সাথে। হঠাৎ হৃদ খানের রং বদল করার মানে তখন বুঝতে না পারলেও ওনার এমন দৃষ্টির মানে বুঝতে পারি, যে আমার হৃদ খানকে ছেড়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি হয়তো। তাই রেগে আমার দিকে তাকিয়ে থেকে আসিফরের উদ্দেশ্য চিৎকার করে বলে উঠে, আসিফ, আমার এই জায়গাটা পরিষ্কার চাই রাইট নাও। এমপি ছেলে ও তার সহপাঠীদের কি করবি সেটা তোর বিষয়। আই নিড স্পিচ। হৃদ খানের চিৎকার করে বলার সাথে সাথে আসিফ নম্র সুরে বলল, জি ভাই। বয়েজ। আসিফ নামক লোকটি কথাটা বলার সাথে সাথে বডিগার্ড গুলোকে দিয়ে জিসান ও তাদের সহপাঠীদের একটা গাড়িতে উঠানো হয় ও তাদেরকে গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হয় সেটা জানি না, তবে যেইভাবে নিয়ে যাওয়া হয়েছে তাতে এতটা বুঝতে পারি সে জিসান শেখ ও তাদের সহপাঠীদের কপালের খারাপ কিছুই ঘটবে অনায়াসেই। এখানে ঘটে যাওয়া সবকিছু আমি কিয়াকে জড়িয়ে ধরা অবস্থায় আর চোখে তাকিয়ে দেখছিলাম ঠিকই, কিন্তু হৃদ খান তখনও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান শেখ ও তাদের দলবলদের নিয়ে যাওয়াতে যেন সবাই হাঁফ ছেড়ে বাঁচল। সকলের জানে জান ফিরে আসতে কৃতজ্ঞতা জানতে লাগলো হৃদ খানকে। হৃদ খানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখনও রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে সবাইকে এক পলক দেখে কিছু না বলে নিজের গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। উনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। হৃদ খান চোখের সামনে থেকে যাওয়াতে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। জিসান শেখ থেকে হৃদ খান আরো ভয়ানক প্রাণী। হৃদ খানের আসল রূপের সাথে আমি পূর্ব পরিচিত, তাই উনার সম্পর্কে আমার ভালো করেই জানা আছে। তবে এত কিছুর মধ্যে এটা অন্তত বুঝতে পারি যে হৃদ খানের মনে নারী সমাজের জন্য যথেষ্ট পরিমাণ সম্মান আছে। রাত 10টা ছুঁই ছুঁই রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ছি আমি বর্ষা ও কেয়া। আমাদের পড়ার মধ্যে দিয়েই হঠাৎ কেবল একজন আমার দরজা কড়া নেড়ে ওঠে। দরজা শব্দ কানে আসতেই চমকে উঠে দরজা দিকে তাকায় সবাই। দরজার সামনে আশ্রমের কাশেম চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আমরা তিনজনই। এতটা রাতে চাচা কি কাজ হতে পারে সেটা ভেবে নিয়ে কাশেম চাচা আমাদের উনার দিকে তাকাতে দেখে স্বাভাবিক বগিতে বলে, যে আমাকে নাকি ফাদার ডেকেছে তার রুমে বিশেষ কাজের জন্য। কথাটা শুনতাই আমাদের তিনজনেই কপাল কুঁচকে এলো। হঠাৎ এত রাতে ফাদার আমাকে কেন ডাকবে, কিন্তু কেন? যদি ফাদারের কোনো প্রয়োজন হয়, তো ফাদার নিজেই আমাদের রুমে এসে কথা বলে যায়, তবুও আমাদের ডাকে না উনার কক্ষে। 7-5 কথা ভেবে নিয়ে চাচা পিছন পিছন যেতে থাকি ফাদারের রুমে কি জন্য ডেকেছে সেটা দেখার জন্য। আমার গায়ে সাদা একটা পাঞ্জাবি স্টাইলের লং ড্রেস পরা, চুলগুলো এলোমেলো অবস্থা খোপা করা। ধীর পায়ে ফাদারের অফিসের দিকে এগিয়ে যেতেই দরজার সামনে দাঁড়িয়ে আরও কিছু ব্যক্তির কথা শুনছিলাম। হয়তো ফাদার ছাড়া আরও বেশ কয়েকজন রয়েছে ফাদারের সাথে। সংকোচ বোধ করতে করতে ধীর গতিতে ফাদারের অফিসে দরজায় নক করি। আমার নক করার সাথে সাথে ফাদার ভিতর থেকে বলে উঠে, কাম ইন তৃপ্তি। ফাদার হয়তো আমার অপেক্ষায় ছিলেন, তাই তো আমার নক করার সাথে সাথেই ফাদার উত্তর আসলো। আমি মাথা নিচু করে রুমে ভিতর ঢুকে কোনো দিক না তাকিয়ে ফাদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আস্তে করে বলে উঠি, জি ফাদার ডেকেছিলেন। হুম, তোমার সাথে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। আজকে নাকি জিসান শেখ তোমাদের পথ আটকে দাঁড়িয়েছিল। জি ফাদার। মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে।
হুমুম, শুনেছি আমি। আচ্ছা, আর ভয় পেতে হবে না তোমাদের। জিসান শেখ তার উচিত শিক্ষা পেয়েছে। রিদ খান তাদের শিক্ষা দিয়েছেন। সাথে রিদ খান আমাদের সঙ্গে বড় একটা ডিলও ফাইনাল করেছে। আর এজন্যই আজ রিদ খান আমাদের আশ্রমে এসেছে। রিদ খানের নামটি শোনার সাথে সাথে আমি ভয়ে চমকে উঠে পাশে তাকাই। রিদ খানকে চোখের সামনে পায়ে ওপর পা দিয়ে বসে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যায় আমি। উনার দিকে ভীতু চোখে তাকাতে চোখে পড়ল উনার ভয়ানক রাগী দৃষ্টিতে, যা টেবিলের ওপর নিক্ষেপ করা। হয়তো কোনো কিছু নিয়ে প্রচণ্ড রকম ভাবে রেগে আছে, তাই তো দাঁতে দাঁত চেপে ধরে বসে আছে রক্ত চক্ষু হয়ে। উনার এমন রাগের কার বুঝতে না পেরে আবারও ভয় ভয় নজরের তাকায় ফাদারের দিকে। আমার ফাদারের দিকে তাকাতেই ফাদার বলে উঠে, যাই হোক, মূল কথায় আসি তৃপ্তি, তোমাকে রিদ খানের জন্য ডাকা হয়েছে। আজ থেকে রিদ খান যা বলবে তোমাকে তাই শুনতে হবে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। একটা সময় হলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এখন তুমি অনেক ছোট বলে তোমাকে যা বলা হবে তাই করতে হবে তোমাকে। ফাদারের এমন কথায় কলিজা সহ কেঁপে ওঠে আমার। যাকে এতটা ভয় পায় তার সামনে থাকবো কিভাবে? আর এই বাজে লোকটা তো আমাকে এবার মেরাই ফেলবে যদি আমাকে একা পাইতো। কথাগুলো ভেবে নিয়ে ভীতু গলায় বলি, কিন্তু ফাদার আমা। কোনো কিন্তু নয় তৃপ্তি। যা বলা হয়েছে তাই করতে হবে তোমাকে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। সাথে ফাদারের বাকি কথাগুলো শেষ করার আগেই রিদ খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলে উঠে, মিস্টার বার্ড, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তো আমি এবার রুমে যেতে চাই। আপনার স্টুডেন্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মিস্টার খান, যান যান। ফাদারের হঠাৎ এমন আচরণে থমকে যায় আমি। এই কোন ফাদারকে দেখছি আমি? ফাদার এতটা সহজেই একটা পর পুরুষে রুমে আমাকে পাঠিয়ে দিচ্ছে, তাও কোনো রকম আপত্তি ছাড়াই। আজকে আমার এই ফাদারকে বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে আমি যে ফাদারকে চিনি সেই ফাদার আমাদের চেনা ফাদার নয়, সে অন্য কেউ একজন। মনে হচ্ছে আমি কোনো এক মিথ্যা জালে ফেসে আছি ফাদার নামক ব্যক্তিটির মাধ্যমে। ফাদারের কথা মতো এক বুক কষ্টে ঝড়জড়িত হয়ে রিদ খানকে আশ্রমের একটা ভিআইপি রুমে নিয়ে যায় আমি। আমি রিদ খানকে নিয়ে রুমে ঢুকতেই ঠাস করে পিছনে থেকে রুমের দরজা আটকিয়ে দেয় রিদ খান। দরজার শব্দের চমকে উঠে পিছন ফিরে তাকাতেই রিদ খানকে রুমের দরজা লাগাতে দেখে ভয়ে দৌড়ে গিয়ে দরজায় ধাক্কাতে লাগি রুমের দরজাটি খোলার জন্য। নিজেকে বাঁচানোর জন্য রিদ খান থেকে আমার শত চেষ্টা ফলেও যখন দরজাটি খুলতে অসফল হয়, তখনই আমি ভয় আর কষ্টে কেঁদে উঠে দরজায় ধাক্কাকৃত অবস্থায়। আমাকে এমন করতে দেখে রিদ খান দরজার সামনে থেকে গিয়ে রুমের সোফায় আরাম করে বসে দুই পা তুলে দেয় সামনে টেবিলের ওপর। পরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মনোযোগ সহকারে আমার কাণ্ড দেখতে লাগে, যে আমি আর কি কি করতে পারি এখান থেকে ছুটার জন্য। আমি দরজাটি খুলতে ব্যর্থ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ি কান্না করতে করতে। আমাকে কান্না করতে দেখে রিদ খান আগের ন্যায় বসে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, কি ড্রামাডোল! ড্রামা করা শেষ আপনার? নাকি আরও কিছু বাকি আছে করার আপনার? রিদ খানের এমন কথায় ভয় নিচের দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি আমি। আমার কোনো রকম হেলদোল না দেখে রিদ খান আবারও বলে উঠে, তো ম্যাডাম, আপনার যদি ড্রামা করা শেষ হয়ে থাকে তো আপনি আমার কাছে আসুন। আপনার সাথে আজ রাতে আমার অনেক কাজ। আর আপনার জন্যই তো আমার এত কিছু করা। আপনি আমার লাইফে যদি না আসতেন তাহলে হয়তো আমিও আপনার লাইফে আসতাম না। কিন্তু কি আর করার বলুন, আপনিই তো জোরপূর্বক চলে এলেন আমার লাইফে। তাই আমাকেও বাধ্য হয়ে আপনার সাথে থাকতে হচ্ছে। কি করব বলুন, হিসাব নিকাশ মিলাতে হবে তো আপনার সাথে আমার, তাই না? আমি বেশ ছোট হওয়ায় রিদ খানের এমন বেখেয়ালিপনার কথার মানে আমি তখন বুঝতে না পারলেও এতটা অন্তত বুঝতে পেরেছিলাম যে আজকে রাতে আমার সাথে খারাপ কিছুই ঘটবে অনায়াসেই। যা এই রিদ খান আমার সাথে করে থাকবে। কোথায় থেকে কি হচ্ছিল তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কারণ একদিকে হঠাৎ করে ফাদারের এমন বদলে যাওয়াটা, সেই সাথে রিদ খান আমার জীবনে ঝড়ে মতো আসা সবকিছুই ছিল আমার কাছে একটা দোষ স্বপ্নের মতো, যা ঘুম ভেঙে গেলেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে এমন কিছু। তখন একটা মুহূর্তের জন্য এতটা অস্থির হয়ে পড়ি যে কি করব কিছু ভেবে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশে থাকা ফুলের টপটা হাতে নিয়ে প্রাণপণ শক্তিতে সাথে সাথে রিদ খানের দিকে ছুঁড়ে মারি।
কারণ এই মুহূর্তে শুধু আমার মাথায় হৃদ খানের আমার সাথে করা সব কাণ্ডগুলো মনে হচ্ছে। সেই সাথে উনার বলার আমাকে সমস্ত কথাগুলো। আমার আকস্মিক আক্রমণে হৃদ খান খানিকটা ভড়কে গিয়ে দ্রুততার সঙ্গে সাথে সাথে পাশে ঝুঁকতে গিয়েও উনার হাতের মধ্যে ফুলের টপটা লেগে যায় প্রচণ্ড বাজে ভাবে। যার কারণে হৃদ খানের হাতটা কেটে গিয়ে সেখান থেকে ঝরঝর করে রক্ত ঝরতে লাগে ভীষণভাবে। হৃদ খান নিজের কাটা হাতটা জেরে নিয়ে আমার দিকে তাকায় রক্ত লাল চোখে। যার মানে হলো আমার এমন কাণ্ড উনার মোটেও পছন্দ হয়নি উনার। কিন্তু আমার কি করার? আমি উনার এমন লাল লাল চোখ অপেক্ষা করে আবারও পাগলের মতো করে অন্য একটা ফুলের টব নিয়ে উনার দিকে ছুঁড়ে মারতে নেই, তার আগেই হৃদ খান দ্রুততার সঙ্গে এগিয়ে এসে আমার হাত থেকে ফুলের টবটা ফেলে দিয়ে সাথে সাথে আমাকে উনার কোলে তুলে নিয়ে বিছানার ওপর ছুঁড়ে মারে প্রাণপণ শক্তিতে। আমাকে বিছানা ফেলার সাথে সাথে উনিও আমাকে ওপর চেপে ধরে শক্ত করে। যার কারণে আমি শত চেষ্টা করেও বিন্দু মাত্র নড়াচড়া করতে পারিনি হৃদ খানের হাতে বাঁধা অবস্থায়। আমি নড়াচড়া করতে না পেরে শব্দ করে কান্না করে বসি। এতে করে উনি আমার দিকে ক্ষেপ্ত হয়ে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না, সেটা আমি এখনো অবধি করিনি সেটা। আমাকে হিংস্রতায় নিয়ে যেও না তৃপ্তি। তাহলে সেই হিংস্রতা ভুক্তভোগী হবে তুমি নিজেই। নিজের মাথাটা চালিও না। তুমি আমার কাছে এখনো সেফ আছো। কিন্তু আমার কথা মতো কাজ না করলে বেশিক্ষণ সেফ থাকবে না। ট্রাস্ট মি, তোমার সাথে কিছু ঘটলে তোমার পাশে দাঁড়ানো মতো কেউ থাকবে না। কারণ তুমি যাদের ভালো মানুষ ভাবো তারাই দুনিয়ার সবচাইতে অমানুষ প্রাণী। তাই বলছি বেশি উড়াউড়ির করো না। সেটা আমার পছন্দ না। কারণ আমি ভালো মানুষ না, তাই ভালো কিছু কখনোই আমার কাছে আসার করো না। যা বলি সেটা শুনে থাকবে। যা করতে বলি সেটা করে থাকবে কোনো রকম কথা ছাড়াই। কথাগুলো বলে আমাকে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে বিছানার শুয়ে পড়ে স্ট্রং হয়ে। আর আমি উনার এমন সব কথা বা কাজের মানে বুঝতে না পেরে জায়গায় শুয়ে থেকে ফুপিয়ে কেঁদে উঠি। আমাকে ফুপাতে দেখে উনি রাগে কটমট করতে করতে উচ্চ স্বরে বলে উঠে, মেয়েদের প্যাচ প্যাচ করে কান্নাটা কোনো কালেই পছন্দ না আমার। কান্নার হলে পরে নিজের রুমে বসে ইচ্ছা মতো কান্না করবে। কিন্তু আমার সামনে কখনোই কান্না করা যাবে না। উনার এমন কথা মুহূর্তেই চুপ করে গিয়ে উঠে বসি। পরে ধীর গতিতে বিছানার থেকে নামতে যাবে তার আগেই হৃদ খান নিষিদ্ধ সুরে বলে উঠে, বিছানার থেকে একটাও যাতে নিচে না যায়। যদি যায় তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার পা টিপবে তুমি সারা রাত, তাই তোমাকে এখানে আসা হয়েছে। চুপচাপ পা টিপ, আমি ঘুমাবো। উনার এমন কথায় আমি মুহূর্তেই চমকে উঠি, তার মানে উনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার সাথে, শুধু উনার সেবার করার জন্য আমাকে এখানে আসা হয়েছিল। আর আমি উনাকে আঘাত করলাম। কথাটা ভেবে আর চোখে হৃদ খানকে একবার দেখে নিয়ে আস্তে করে উনার পায়ে কাছে বসে পা টিপতে থাকে আস্তে আস্তে। আর উনি আবেশেই নিজের চোখ দুটো বন্ধ করে নেই। তবে হৃদ খানের পা দুটো অনেক বেশি সুন্দর। আমার চিন্তা ভাবনায় বাহিরের সুন্দর। আর সুন্দর হইবে না কেন? হৃদ খান প্রাণীটাই যে অনেক বেশি সুন্দর। আমার এমন সব চিন্তা ভাবনায় সাথে আমি মনোযোগ সহকারে উনার পা দুটো অনেকক্ষণ ধরে টিপতে থাকি। উনার পা টিপতে টিপতে আমার দুই হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবু থামতে বলছে না হৃদ খান। আমি অসহ্য হয়ে তারপরও টিপতে লাগলাম। আমি হৃদ খানের পা টিপতে টিপতে উনার পায়ের ওপর থেকে কিছুটা প্রেন্ট ওপরে উঠে যায়। যার কারণে আমি উনার হালি পায়ের ওপর টিপতে গিয়ে আমার কাতুকুতু লাগছে ভীষণ ভাবে, যার কারণে আমি বারবার হেসে উঠছি। আর এক হাত দিয়ে অন্য হাত বারবার ঘষা দিচ্ছি। আমার বারবার এমন করে হেসে ওঠার কারণে হঠাৎ নড়াচড়া করে উঠে হৃদ খান পড়ে ঘুম চোখে আমার দিকে কপাল কুঁচকে তাকাতেই আমি অপরাধী কণ্ঠে বলে উঠি, আপনার পায়ে পশম তো অনেক বেশি। তাই তো আমার কাতুকুতু লাগছে বড্ড। সেই জন্যই তো আমি বারবার হাসছি। আমার এমন কথায় হৃদ খান এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে উঠে বসে আমার কোলের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে ঘাপটি মেরে। আর আমি হৃদ খানের এমন আচরণ মুহূর্তেই পাথর মুতি হয়ে যায় অতিরিক্ত শোকটের কারণে। আমার এমন কথায় হৃদ খান এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে উঠে বসে আমার কোলের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে ঘাপটি মেরে। আর আমি হৃদ খানের এমন আচরণ মুহূর্তেই পাথর মুতি হয়ে যায় অতিরিক্ত শোকটের কারণে।
বোবার মতো কিছুক্ষণ মন্ত হয়ে বসে থেকে হঠাৎ নড়েচড়ে উঠি আমি, উনার আমার কোলে ওপর মাথা দিয়ে শোয়ার জন্য। নিজের কোল থেকে উনার মাথাটা সরানো চেষ্টা করতেই উনি নড়েচড়ে ওঠে আমার পেটের মধ্যে নিজের মুখটা চেপে ধরেই সাথে সাথে নিজের দুহাতে আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিষিদ্ধ কণ্ঠে বলে উঠে, উহুম, ডিস্টার্ব করো না তো। এমনিতেই লাস্ট কিছু দিন যাবত আমার ঘুমের সমস্যা হচ্ছে তোমার জন্য। আর এখন আবারও শুরু করছো। আমাকে ঘুমাতে দিবে না নাকি ঠিক করেছো? উনার আমার পেটের মধ্যে মুখ গজাতেই আমি খিলখিল করে হেসে উঠি কাতুকুতুর জন্য। বড্ড বেশি কাতুকুতু লাগায়। আমি হাসতে হাসতে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি কি করছেন? আমার কাতুকুতু লাগছে তো খারাপ মানুষ। আমাকে ছাড়ুন না বলছি। হাসতে হাসতে হৃদ খানকে হালকা ধাক্কা দিতে দিতে কথাগুলো বলি আমি। আমার খিলখিল করে হাসি শব্দে শুনতাই হৃদ খান নিজের মাথাটা তুলে আবারও আমার হাসি মাথা মুখের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পরই করুণ কণ্ঠে বলে উঠে, আমাকে বারবার ঘায়েল করে, তুমি যে ছাড় পাবে তা কিন্তু মোটেও নয়। তাই গাটা যত বেশি ঘাড়ো হবে, তার যন্ত্রণাটা ততই বেশি বেদনাদায়ক হবে। আঘাত করবে আমাকে আর তার ব্যথা ভোগ করবে তুমি। ছোট বলে যে ছাড় পাবে তা কিন্তু হবার নয় শোনা। উনার এমন মার প্যাচ বেখেয়ালি কথায় কিছুই বুঝতে পারিনি আমি। কথায় থেকে কি বলছে সেটা বুঝতে না পেরে গোল গোল চোখ করে তাকিয়ে থাকি উনার দিকে। আমাকে গোল গোল চোখে তাকাতে দেখে হৃদ খান আবারও বলে উঠে, কি যেন বললে তুমি তখন? হুমুম, আমি খারাপ মানুষ তাই তো? ঠিক বলেছ, আমি বেশ খারাপ, তোমার চিন্তা ভাবনায় বাহিরের খারাপ আমি। তাই তোমার এই খারাপ মানুষ নামটা আমি বেশ পছন্দ হয়েছে। তুমি এই নামে আমাকে ডাকতে পারো, আমার কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমাকে ঘুমাতে দাও। আর কোনো রকম ডিস্টার্ব চলবে না কিন্তু। কথাগুলো বলেই আবারও আগের ন্যায় উনার মুখটা চেপে ধরে আমার পেটের মধ্যে। আর উনার আমাকে এমন করে চেপে ধরায় মুহূর্তেই আমি কেঁপে কেঁপে উঠছি উনার নিঃশ্বাসের গরম তাপে, যা আমার পেটের মধ্যে উঠা নামা করছে বারবার। আমি কম্পিত অবস্থা কাঁপা কাঁপা গলায় বলে উঠে, প্লিজ আমাকে যেতে দিন। আমি বর্ষা ওকে আর কাছে যাব। আমি এখানে থাকবো না। আমার ভয় করছে এখানে। এতটা ভয়ানক জায়গায় থেকেও তোমার ভয় করে না। আর আজকে তুমি সেই জায়গায় আছো, সেটা তোমার ভয় করছে। মানে কিছু না, আপাতত এখানে থেকে যেতে পারবে না তুমি। তাই চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। এমনিতেই বেশ কয়েকদিন ঘুমাতে পারছিলাম না তোমার জন্য। আর এখন যখন একটু শান্তি ঘুমটা আসছে, সেটাতে তুমি ডিস্টার্ব কেন করছো? তোমার কি আমাকে সবকিছুতেই ডিস্টার্ব করাটা জরুরি? হুমম, কেন এতটা জ্বালাও তুমি আমাকে? কি ধমক সুরে বলে উঠে, এত কি করো কেন পিচ্ছি একটা? যা বলছি তা করো, আমার মাথায় হাত বুলিয়ে দাও চুপচাপ। নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা না শুনলে কি হবে জানেই তো তুমি পিচ্ছি। উনার এমন ধমক সুরের কথা শুনে মুহূর্তে চুপ করে যায় আমি। কিছু বলতে গিয়েও বলতে পারিনি উনার ভয় কারণে। আমি খানিকটা ইতস্ততা বোধ করতে করতে উনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকি ধীরে ধীরে। তীব্র ঘুমের তাড়নায় আমি একটা সময় উনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ঘুমিয়ে পড়ি উনার ওপর কপাল ঠেকিয়ে। সকালে ঘুমের ভাঙ্গতে আমি নিজেকে কাউ বুকের ওপর আবিষ্কার করি। প্রথমে আমি বুঝতে না পেরে স্বাভাবিক বগিতে নড়েচড়ে ওঠে, আবারও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি বর্ষা ভেবে। বর্ষার শরীরের তুলনায় অনেক বেশি শক্ত ও বড় মনে হওয়ায় কপাল কুঁচকে ওই অবস্থায় ব্যক্তিটি ওপর হাত বুলাতে থাকি আর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠি, মেঘবর্ষা। বর্ষাকে ভেঙ্গ করে ডাকি, তুই হঠাৎ করে এতটা বড় আর শক্ত হলি কিভাবে রে? এতটা শক্ত কেন তুই? যেমনটা ছেলে ছেলে ভাব। হুম্মম। আমার কথায় হৃদ খান কোকর্ষ কণ্ঠে বলে উঠে, আমার বুকে সারা রাত ঘুমিয়ে সকালে উঠে মেঘবর্ষা হয়ে গেছি। ওয়াও! হৃদ খানের কণ্ঠে শুনে মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়গুলো একে একে মনে হতেই তড়িৎ গতিতে লাফিয়ে উঠে বসি উনার বুকের ওপর থেকে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয় উনার ওপর থেকে। কি করব বুঝতে না পেরে ইতস্তত বোধ করতে থাকি উনার সামনে বসা থাকা অবস্থায়। আমাকে ইতস্তত বোধ করতে দেখে উনিও আমার সাথে সাথে উঠে বসে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে উঠে, আপনাকে আমার সেবা করার জন্য এই রুমে এনেছিলাম আমি।
আপনি আমার সেবা না করে উল্টো আমাকে নিজের সেবায় নিয়োজিত করে রেখেছেন সারা রাত। তা কি আপনি জানেন? উনার এমন কথায় আমি কৌতূহল চোখে তাকাই উনার দিকে। উনি আমার কি সেবার করেছেন সেটা জানার জন্য। নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ না আমি জানি না। আমাকে মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে দেখে উনি আমাকে ব্যঙ্গ করে বলে উঠে, ও তা জানবেন কেন আপনি? আর কথা ছিল আমার ঘুমানোর পর আপনি সারা বসে বসে আমার সেবা করবেন লাগাতার। আপনি সেটা না করে উল্টো নিজেই ঘুমিয়ে পড়েছেন আমার ওপর। আচ্ছা, ঘুমানোটা পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু ঘুমের মধ্যে কেউ এতটা নড়াচড়া করে সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি রাতে বেডের ওপর ঘুমাও নাকি যুদ্ধ করো হুমম? একদিনেই আমার নাজেহাল অবস্থা করেছো তুমি, বাকি দিনগুলো কি করবে তুমি আমার সাথে? কতটা লাঠি ঘুষি খেতে হয়েছে আমাকে তোমার থেকে এক রাতে, উফ। একবার বেটের এই মাথায় তো অন্যবার বেটের ওই মাথায়। উনার এমন বেদনাদায়ক কথাগুলো শুনে আমি অপরাধের দৃষ্টিতে তাকাই উনার দিকে। কারণ আমি জানি উনি সত্যি বলছে। এর আগে বর্ষা, কেয়া, মাদার আমাকে রোজ রোজ বলতো আমি নাকি ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করি। কিন্তু আমি তাদের কথা কখনো তেমন একটা গুরুত্ব সহকারে নেই, কিন্তু আজ হৃদ খানের কথায় মনে হচ্ছে কেন যে আগে ওদের কথা বিশ্বাস করেনি, তার জন্য বড্ড আফসোস হচ্ছে। আমি অপরাধের দৃষ্টিতে উনার দিকে তাকাতে তাকাতে আস্তে ধীরে বেড থেকে নেমে পড়ি। পরে উনার দিকে এক পলক তাকিয়ে থেকে উনার কোনো কথা উত্তর না দিয়ে চুপচাপ দরজার দিকে হাঁটতে থাকি বাহিরের যাওয়ার জন্য। কিন্তু দরজাটা বন্ধ থাকায় দরজার সামনে দাঁড়িয়ে পড়ি মাথা নিচু করে। আমার সকল কর্মকাণ্ড এতক্ষণ যাবৎ হৃদ খান শুক্র চোখে দেখছিল, আমি করতে চাইছি সেটা দেখার জন্য। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে বেডের ওপর থেকে উঠে এসে দাঁড়ায় দরজার সামনে। কিছুক্ষণ চুপচাপ আমাকে দেখে নিয়ে কিছু একটা ভেবে চুপচাপ দরজাটি খুলে দেয় আমার দিকে তাকিয়ে থেকে। দরজাটি খোলা পেয়েই কোনো দিক না তাকিয়ে সোজা নিজের রুমে দিকে দৌড় লাগায়, চোখ মুখ হিচকে। আমাকে হৃদ খানের রুম থেকে বের হতে দেখে অনেকেই, তারা সবাই আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারপাশ থেকে নানান সব কথা শুনতে হচ্ছে আমাকে হৃদ খানকে নিয়ে। সবার ধারণা আমার হৃদ খানের সাথে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে, যার কারণে উনার সাথে একসঙ্গে রাত কাটিয়েছি আমি। আমার বয়সটা বিশেষ একটা না হলেও সবার নানান সব কথায় এতটা অন্তত বুঝতে পারি যে সবাই আমাকে খারাপ চোখেই নিচ্ছে। বাজে মন্তব্যের সাথে সাথে সবাই আমাকে একটা ক্রিমিনাল মতো থ্রেট করছে। কথায় কথায় বাজে ইঙ্গিত দেয়া, খারাপ আচরণ করা, আমাকে এড়িয়ে চলা ইত্যাদি সব কর্মকাণ্ড করছে বিগত 2 দিন পর থেকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে ফাদার ও মাদার সবটা জানার পরও তারা কিছুই বলছে না আশ্রমের সদস্যদের, যে তারাই আমাকে হৃদ খানের রুমে পাঠিয়েছিল এমন কিছু। প্রথম প্রথম তো বর্ষা ওকে আমার ওপর গাঢ় সন্দেহ করেছিল। আমাকে নানান সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সারা রাত কোথায় ছিলাম? নিজের উত্তরে জানাই কোথায় ছিলাম হৃদ খানের সাথে সেটা। তৎক্ষণাৎ আবারও প্রশ্নে ছুড়ে মারে যে হৃদ খানের সাথে সারা রাত কি করছিলাম, কেন ছিলাম, ওদের কেন ডাকিনি, ইত্যাদি। আমি কেয়াও বর্ষাকে সবটা খুলে বলতেই বুঝতে পারে আমার বলা প্রত্যেকটা কথা। বর্ষা আমার থেকে সবটা শোনার পর কেমন একটা যেন অস্থিরতা বোধ করছিল, যে ফাদার আমার এমনটা কেন করলো। আমাকে কেন হৃদ খানের রুমে একা পাঠালো থাকার জন্য? আর যদি কোনো কারণে পাঠিয়ে থাকে তাহলে পরে কেন খবর নেইনি? বা আমাকে কেন হৃদ খানের রুমে থেকে আনানো হয়নি? আমার সাথে খারাপ কিছু তো ঘটতে পারত। বর্ষা এমন সব চিন্তা ভাবনায় করেই আমাকে রুমে রেখে একাই মাদারের সাথে কথা বলতে যায় আমার বিষয়ে। কিন্তু এতে আরও অবাক হতে হয় আমাদের, কারণ বর্ষার কথা অনুযায়ী মাদার নাকি উল্টো বর্ষাকে বলে যে চুপ থাকতে ও নিজের কাজে মন দিতে। আমাকে নিয়ে না মাথা ঘামালেও চলবে। মাদারের এমন অর্থহীন কথায় হতাশ হয়ে ফিরে আসে বর্ষা। মাদারের জবাবে বর্ষাকে হতাশ করলেও বর্ষার গাঢ় সন্দেহপূর্ণতা রয়েই যায় ফাদার ও মাদার প্রতি। কারণ আমার বয়সটা অপ্রাপ্ত হলেও বর্ষার বয়সটা ছিল প্রাপ্তবয়স্কর। তাই বর্ষা আমাদের থেকে আগোভাগ অনেকটাই বুঝে থাকত সব সময়। তাই বর্ষার সেদিনের পর থেকে নিজের সন্দেহপূর্ণতার জন্য আমাকে আরো বেশি নিজের সাথে সাথে করে রাখে। সেই সাথে আশ্রমের মানুষের বাজে কথা উত্তরও দিত আমার হয়ে 2 দিন ধরে। আর এই বিগত 2 দিন যাবৎ আশ্রমের বেশ মানুষ আমাকে এড়িয়ে চলাটা আমার জন্য ছিল বেশ হতাশজনক।
কারণ আমি সবসময় বন্ধুমহলে থেকেছি, হঠাৎ করে সবার থেকে বিচ্যুতি হয়ে যাওয়াটা ছিল আমার কাছে একটা শাস্তিমূলক কারাদণ্ড, যার জন্য আমি বরাবরই কষ্ট ও অপমানিত হচ্ছিলাম সেই বন্ধুমহল থেকে। দুঃখ, কষ্টে, কান্নায় আমার বিগত 2টা দিন কেটে যায়। আর এই 2 দিন যাবৎ রিদ খানের সাথে আমার কোনো রকম দেখে হয়নি। কিন্তু এই ব্যক্তিটাকে নিয়ে সবাই কথা শুনিয়েছে ঠিকই। আর এই সম্পূর্ণ কথাগুলো নিজের রুমে বসে ভেবে নেই আমি। কথাগুলো ভেবেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ঘুড়ি দিকে। বর্ষা ওকে অনেকক্ষণ যাবৎ বাহিরের গেছে আমাকে রুমে বসিয়ে। এখন অবধি আসার নাম নেই। বলে গেছে আমার জন্য নাকি খাবার আনতে যাচ্ছে, আমি রুমেই বসে থাকতে, বাহিরে না যেতে। এটা বলে সেই অনেকক্ষণ ধরেই বাহিরের রয়েছে দুজনই। আমি ঘুড়ি দিকে তাকিয়ে থেকে বর্ষা ওকে এর জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করার মনস্থির করি ওদের জন্য। আমার এমন ঘুড়ি দিকে তাকানোর মধ্যে দিয়েই হঠাৎ করে রুমের দরজাটি ঠাস করে উচ্চ স্বরে শব্দ করে উঠে। দরজার খোলার শব্দ কানে আসতেই চমকে উঠি আমি। বর্ষা ওকে এসেছে ভেবে সাথে সাথে দরজা দিকে তাকায় আমি। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে আতঙ্কে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে দ্রুত বলে উঠি, এই আপনি এখানে? আমার এমন কথায় রিদ খান তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসতে আসতে বলে উঠে, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? উনার এমন কথা মেজাজ খারাপ হয়ে যায় আমার। তাই হিটহেটে মেজাজে বলে উঠে, হুমমুম, ঠিক তাই। এখানে কেন এসেছেন? কেন এখানে আসতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে আমার? হ্যাঁ, নিতে হবে। খারাপ লোকটা এই জানতো আপনি এখান থেকে? আমার এমন কথায় রিদ খান দায়সারা ভাব নিয়ে উত্তরে বলে উঠে, ডাকছো খারাপ লোক আর বলছো ভালো কাজ করতে, সেটা কি করে হয় বলো? খারাপ লোক তো খারাপ কাজটাই করবে, তাই না? ভালোটা কি করে করি বলো তো? ভালো মানুষের গুণ হয় সবার কথা শোনা। যেমনটা তুমি এখন বললে এখান থেকে চলে যেতে। আমি ভালো হলে ঠিকই চলে যেতাম চুপচাপ। কিন্তু আফসোস, খারাপ লোক তো, তাই আপাতত যেতে পারছি না। তাই এখানে যেটা করতে এসেছি সেটাই করি এখন, কেমন? উনার এমন কথা মুহূর্তে ভয়ে চুপসে যায় আমি। কারণ আমি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম উনার গুন্ডামির কথাগুলোর আগে। তাই আগের কথাগুলো মনে করে একটা শুকনো ঢুক গিলে উনার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থেকে ভয়াত কণ্ঠে বলি, আপনি আমার সাথে এমন করছে কেন? আমি আপনার কি ক্ষতি করেছি, যার জন্য আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন? আপনি জানেন আপনার জন্য আমাকে সবার কাছ থেকে কতটা বাজে কথা শুনতে হচ্ছে সেই দিনের রাতের জন্য। সবাই আমাকে কতটা খারাপ খারাপ কথা শোনাচ্ছে আপনাকে নিয়ে। আমি নাকি আপনার সাথে রাত কাটিয়েছি আপনার টাকার জন্য। কেন করছেন আপনি আমার সাথে খারাপ এতটা আচরণ? সম্পূর্ণ কথাগুলো উনাকে বলতে বলতে আমার চোখে টলমল করে পানিতে। তখন আমার চোখ দুটো অশ্রুসিক্ত থাকলেও রিদ খানের চোখে ছিল ঘার রহস্য। উনি আমার দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে রহস্যজনক ভাব নিয়ে বলে উঠে, এটাই তো আমি চেয়েছিলাম। উনার এমন কথার মানে আমি কিছুই বুঝতে না পেরে বলে উঠি, মানে? উনি আবারও রহস্যময় ভাব নিয়ে বলে উঠে, তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে এই লাঞ্ছনার সাথে। এতে আমার কিছুই করার থাকবে না। কারণ আমি নিজেই চাই এমনটা হোক তোমার সাথে। আর এটা কেন চাই সেটাও তোমাকে বলতে বাধ্য নয়। এখন চুপচাপ চলো আমার সাথে। কথাটা বলেই আমার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আমি নিজেকে উনার হাত থেকে বাঁচানোর জন্য প্রাণপণ শক্তিতে ছুটার চেষ্টা করেই চলছি, তারপরও উনার শক্তির সাথে বিন্দু মাত্রও পেরে উঠছিলাম না। উনি আমাকে আশ্রয়ের সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল উনার গাড়ির দিকে। আর আমি চিৎকার করছিলাম উনার হাত থেকে বাঁচার জন্য। আমার এমন কান্নার আশ্রমের সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কিছু না বলে। আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে দেখে কোথাও থেকে বর্ষা ও কেয়া দৌড়ে আসে, দাঁড়ায় রিদ খানের সামনে। রিদ খানের পথ আটকিয়ে পড়ে বর্ষা চোখ মুখ লাল করে সাহসী কণ্ঠে রেগে রিদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, আপনি রিদ খান বলে যেখানে সেখানে গুন্ডামি করে বেড়াবেন, আর সেটা আমাদের মেনে নিতে হবে? সেটা কখনোই হবার নয়। আপনি তৃপ্তির হাতটা ছাড়ুন, অসভ্য লোক নয়তো আমার খারাপ কেউ হবে না। বর্ষার এমন কথা রিদ খান রেগে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, আল্লাহ জবান দিয়েছে বলে যেখানে সেখানে সেই জবান খরচ করছেন না মিস। বিশেষ করে আমার মতো লোকের সামনে তো নয়।
কারণ এই জবানবন্দি করতে আপনার জিভটা ছিঁড়ে ফেলতেও আমার 2 মিনিট লাগবে না মিস। আর আপনার থেকে কে খারাপ হতে পারে সেটা আমিও দেখতে চাই। কথাটা বলেই হৃদ খান তার পিছনে থাকা আসিফকে ডেকে তাকে উদ্দেশ্য করে বলে উঠে, আসিফ এই 2 মিসকেই গাড়িতে তুল। জি ভাই। কথা বলেই হৃদ খান আমাকে কোলে তুলে নেই আর আসিফ নামক লোকটি বর্ষা ওকে অন্য বডিগার্ড দিয়ে ধরিয়ে জোর করে অন্য একটি গাড়িতে তুলে নেই। আমার এমন বিপদের মধ্যেও কেউ এগিয়ে আসেনি, সবাই হৃদ খানের ভয়ে চুপ করে জায়গায় দাঁড়িয়েছিল। বন্ধ দরজার ভিতরে বসে আছি আমি, কেয়া বর্ষা। স্বাভাবিক অবস্থায় বসে আছি সেটা কিন্তু মোটেও নয়। হাত পা বাঁধা অবস্থায় বসিয়ে রেখেছে হৃদ খান আমাদের চেয়ারের সাথে। বন্ধ দরজার ভিতরে বসিয়ে রাখলেও রুমটি কিন্তু অন্ধকার নয়। ভরপুর লাইটিংয়ের সাথে বসিয়ে রেখেছে আমাদের হৃদ খান বিশাল বড় একটি রুমের ভিতর। ঝাঁকঝমক রুমটি দেখে মনে হচ্ছে এটি কোনো আলিশান বাড়ি হবে কারো। আর এই কাউকে ও হৃদ খানই হবে। কারণ আমাদের চারপাশে ভরপুর বডিগার্ড রয়েছে হৃদ খানের। তাই আমি অনায়াসেই বলতে পারি এটি হৃদ খানেই অন্য একটি বাড়ি। আমাদের 3 জনকে হৃদ খান বিগত 3 ঘন্টা যাবৎ ধরে এই রুমটিতে বাঁধা অবস্থায় ফেলে রেখেছে বন্দি দশায়। আমরা 3 জনই শুরুতে চটপট করতে করতে একটা সময় শান্ত হয়ে যায় কান্তিতে। আর আমাদের বেঁধে রেখে গুন্ডা মহাশয় মানে হৃদ খান কোথায় আছে সেটা আপাতত বলতে পারছি না। বন্দি দশায় বসে থাকতে থাকতে আমি একটা সময় ঘুমে ঝিমতে থাকি। আমি ঘুমের ঘরে ঢলে পড়তেই হঠাৎই কেউ রুমের ভিতর প্রবেশ করে ধূপ ধাপ পা ফেলে। আমি ঘুমের ঘরে চমকে উঠে সেদিকে তাকাতেই চোখে পড়ল হৃদ খানকে। উনি আমাদের সামনে দাঁড়াতেই পাশ থেকে একটা বডিগার্ড এসে উনাকে একটা চেয়ার এগিয়ে দেয় দ্রুততার সঙ্গে। উনি সেই চেয়ারটায় পায়ে ওপর পা তুলে আমাদের উদ্দেশ্য করে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, তো ম্যাডামদের চটপট করা শেষ নাকি আরও কিছুক্ষণ সময় লাগবে হাত পা নাড়াচাড়া করার জন্য, এখান থেকে ছাড়া পাওয়ার জন্য? হুমম। উনার এমন বেখেয়ালি কথায় আবারও ক্ষিপ্ত হয় আমরা 3 জনই। আর হব বা না কেন? উনি আমাদের জোর করে চেয়ার সাথে বেঁধে আটকিয়ে রেখেছেন রুমের ভিতর। আর আমরা নড়াচড়া করলেই দোষ। আর উনার কথা অনুযায়ী উনি জোর করতে পারবে আর আমরা নড়াচড়া করতেও পারবো না এখান থেকে ছুটাবার জন্য। উনার আমাদের জোর করে বেঁধে রাখাটা ছিল মহাকাজ। আর আমাদের নড়াচড়া ছিল মহাপাপ। উনার বলা কথাগুলো শুনেই মুহূর্তেই রাগটা যেন মাথায় চেপে বসে। আমি সেই রাগের বশে হৃদ খানকে কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে বর্ষা ক্ষিপ্ত সুরে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ খান আপনার মনে হচ্ছে না আপনি আমাদের সাথে বেশি বেশি করছেন? আশ্রম থেকে তুলে এনে এখানে বেঁধে রেখেছেন জোর করে। সাথে একের পর এক ভয় দেখিয়ে চলছেন তৃপ্তিকে শুরু থেকে। আর এখন আপনি তৃপ্তির সাথে সাথে আমাদেরও ভয় দেখাতে চাইছেন। সেটা কেন করছেন আপনি আমরা জানতে চাই। আপনার এত কেন উত্তর দিতে বাধ্য নয় আমি মিস। কারণ এটাই গেম। আর আমার এই গেইমের প্রথম চলটাই হলো আপনার ফ্রেন্ডকে দিয়ে মানে মিস তৃপ্তিকে দিয়ে। আর এখন আপনারা 2 জন অংশীদারি হয়ে গেলে এই গেইমের। উনার এমন কথায় আমরা 3 জনই ঘাড় দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থেকে একসঙ্গে বলে উঠি, মানে? ওহ বেশ কৌতূহল দেখছি সবার চোখে, এরপর কি হয় সেটা নিয়ে, তাই তো? যাই হোক, তবে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কিছু হতে চলছে আপনাদের সাথে। হৃদ খানের এমন ঘুর প্যাচ কথায় কিছুই বুঝতে না পেরে ঘুর আপত্তি জানায় বর্ষা। তাই রেগে উত্তেজিত হয়ে উচ্চ স্বরে সে বলে উঠে, আপনি আমাদের সাথে কি করতে চাইছেন সেটা স্পষ্ট ভাষায় কেন বলছেন না? কেন আটকিয়ে রেখেছেন আমাদের এখানে? হৃদ খান বিরক্তি ভাব প্রকাশ করে বর্ষাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলে উঠে, আপনি বেশি চেঁচামেচি করেন মিস। যেটা আমার মোটেও পছন্দ না। সব সময় নিজের জবান কন্ট্রোলে রাখবেন মিস বর্ষা। আর নয়তো আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। এমনটা যাতে না হয় আপনার জবানের সাথে সাথে নিজের জীবনটাও হারাতে হয় আপনাকে। বর্ষাকে শাসাতে দেখে আমি সাথে সাথে রাগান্বিত ফেস করে বলে উঠি, আপনি আমাদের মারতে চাইলে আমরাও আপনাকে ছেড়ে দিব না খারাপ লোক। তোমাকে ছাড়তে কে বলে আমাকে? আমি তো চাই তুমি আমাকে ধরেই রাখো। আমি কিছু বলবো না তোমাকে। আর বাকি রইল তোমার ফ্রেন্ড বর্ষা, তারও ব্যবস্থা আমি করে রেখেছি আগের থেকেই। আজকে পর থেকে সেও কখনোই আর আমার সাথে চেঁচামেচি করে কথা বলতে পারবে না।
কথাগুলো বলেই আসিফকে শব্দ করে ডেকে বলে, আমাকে আর কেয়াকে এই রুম থেকে নিয়ে যেতে, বর্ষাকে একা রিদ খানের সাথে রুমের ভিতর রেখে যেতে। সেই সাথে রুমের সবগুলো বডিগার্ডকেও বাহিরের চলে যেতে বলে। রিদ খানের এমন কথায় তখন কলিজা কেঁপে ওঠে আমাদের তিনজনই। রিদ খান বর্ষার সাথে খারাপ কিছু করবে এটা ভেবে আমরা তিনজনই চিৎকার করে উনার কাছে বলছি এমন কিছুই উনি বর্ষার সাথে না করতে। কিন্তু রিদ খান আমাদের কোনো কান্নায় পাত্তা না দিয়ে বডিগার্ড দিয়ে আমাকে ওকেয়া রুমে থেকে বের নেই অন্য একটা রুমে নেওয়ার জন্য। আমরা রুম থেকে বের হতেই রিদ খান রুমের ভিতর থেকে দরজাটি আটকিয়ে দেয় উচ্চ শব্দ করে। আর আমাদের সাথে সাথে ভিতর থেকে বর্ষাও ননস্টপ চিৎকার করছে রিদ খান থেকে বাঁচার জন্য। আমরা রুম থেকে বের হতেই রিদ খান রুমের ভিতর থেকে দরজাটি আটকিয়ে দেয় উচ্চ শব্দ করে। আর আমাদের সাথে সাথে ভিতর থেকে বর্ষাও ননস্টপ চিৎকার করছে রিদ খান থেকে বাঁচার জন্য। ননস্টপ দরজায় ধাক্কিয়ে কান্না করতে করতে ডেকে চলছি আসিফ ও তার দলবলদের। বিগত 2 ঘন্টা যাবত আমি আর কেয়া। কিন্তু বাহির থেকে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না বিন্দু মাত্র। কান্নায় আর ননস্টপ দরজার ধাক্কায় এক প্রকার ক্লান্ত হয়ে পড়ি আমি ওকেয়া। শরীরের অবশিষ্ট শক্তি না থাকায় কান্না করতে করতে দরজার সামনে বসে পড়ি আমরা দুজন। জানি না বর্ষার সাথে কি হচ্ছে বা বর্ষা এই মুহূর্তে কেমন আছে। আমাকে আর কেয়াকে বর্ষা থেকে আলাদা করে এই বিশাল বড় রুমটিতে বন্ধ করে রেখেছে টানা 2 ঘন্টা হয়েছে। আর এই 2 ঘন্টা যাবতি কান্না করে চলছি বর্ষার জন্য। আজ যদি আমার জন্য বর্ষার কিছু হয়ে যায় তো কি করে নিজেকে সামলাব আমি, কারণ একমাত্র বর্ষায় তো আমাদের আপন জন বলতে। বাকিরা তো সব ফর্মালিটি আত্মীয়তা। আমাদের মতো এতিমদের বাস্তবে কোনো সত্যিকারের পরিবার হয় না, যা হয় সবই মুখে মুখে আত্মীয়তা। আমার এত সব মুখ আত্মীয়তার মাঝেও একজনই ছিল যে আমার সকল বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, বাবা মায়ের মতো বর্ষা। আর সেই বর্ষাই আমার জন্য কথা বলতে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে ওকে। আর আজ যদি আমাদের কারো কিছু হয় তাহলে আমাদের পিছনে কান্না করার মতো কেউই থাকবে না। দরজার সামনে বসে কথাগুলো ভেবেই চিৎকার করে কান্না করে উঠি যে আমাদের মতো এতিমদের লাইফে এত শত বিপদ কেন দেয় আল্লাহ, যখন উনি জানে আমাদের এসব বিপদ থেকে বাঁচার মতো কেউ নেই পাশে। আমার আর কেয়ার চিৎকার করে কান্না করার মধ্যে দিয়ে হঠাৎই কেউ একজন আমাদের রুমের দরজার খুলে দেয়, সামনে দাঁড়িয়ে পড়ে। আমি দরজার খোলার শব্দ কানে আসতেই চমকে উঠে সামনে দিকে তাকাতেই চোখে পড়ল রিদ খানকে। রিদ খান নিজের চোখে মুখে কচকে আমাদের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। উনাকে দেখে মনে হচ্ছে এখানে কি হচ্ছে উনি কিছুই জানে না, আর আমাদের এত কান্না মানেটা কি হয়তো উনি এই মুহূর্তে বুঝতে পারছে না। আমি উনার এমন চাহনি দেখে ঘৃণিত চোখে তাকিয়ে থেকে রিদ খানকে উপেক্ষা করে উঠে সাথে সাথে প্রাণপণ দৌড় লাগায় বর্ষার রুমের দিকে। আমার দৌড়ানোর সাথে সাথে কেউ আমার পিছন পিছন দৌড়াতে থাকে বর্ষার উদ্দেশ্য। 2 হাতে দরজা ধাক্কা দিয়ে বর্ষার রুমে প্রবেশ করি আমি, আর আমার পিছন পিছন প্রবেশ করে কেয়া। হতভম্ব হয়ে রুমের ঢুকে অস্থিরতার সাথে চারপাশে বর্ষাকে খুঁজে চলছি কান্নারত অবস্থায়। অস্থিরতার সাথে বর্ষাকে খুঁজতে খুঁজতে রুমের এক কোণায় এলোমেলো অবস্থায় ঘাপটি মেরে বসে থাকতে দেখি বর্ষাকে অন্ধকারের মধ্যে। বর্ষাকে চোখে পড়তেই দৌড়ে গিয়ে বর্ষার সামনে বসে পড়ি হাঁটু গেড়ে। আমার সাথে সাথে কেউ বর্ষার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। বর্ষাকে এলোমেলো অবস্থায় দেখে কলিজা কেঁপে ওঠে আমার। আমি মুহূর্তে দুহাতে বর্ষাকে জড়িয়ে হু হু শব্দ করে কান্না করে উঠি উচ্চ স্বরে। আমি বর্ষাকে জড়িয়ে ধরতেই বর্ষাও আমাদের দুইজনকে একসাথে জড়িয়ে নিয়ে কান্না করে উঠে শব্দ করে। বর্ষাকে কি বলে সান্ত্বনা দিয়ে বুঝাবো সেই ভাষায় এই মুহূর্তে আমার কাছে নেই। আমি নিজেই বাক্যহীন প্রাণীতে পরিণত হয়েছি। তাই চুপচাপ কান্না করেই চলছি বর্ষাকে জড়িয়ে ধরে। আমার এমন কান্নার মধ্য দিয়ে হঠাৎই বর্ষা আমাদের ছেড়ে দিয়ে বস্তুতার সহিত আমাকে আর কেয়াকে ভালো করে দেখে নিয়ে আচমকাই আমার দুগাল আঁকড়ে ধরে বস্তু হয়ে বলে উঠে, তোর কিছুই হবে না তৃপ্তি। আমি আছি তো তোর পাশে, তোর বোন, তোর বর্ষা হুম্মম। সব ঠিক হয়ে যাবে এবার, আর আমরা একা নয়, আমাদের পিছনে লোক আছে যারা আমাদের সেভ করবে। তোর কিছুই হবে না, আমি হতে দিব না। বর্ষার উত্তেজিত হওয়া কণ্ঠে কথাগুলো শুনে মুহূর্তে চুপ করে যায়। বর্ষার এই মুহূর্তে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না।
আমার একটা মুহূর্তের জন্য বুক পেটে কান্না আসছে বর্ষার জন্য। হয়তো বর্ষা হৃদ খানের সাথে আজকে ঘটনার জন্য পাগল টাইপ কিছু হয়ে গেছে, তার জন্য তো বর্ষা নিজের ক্ষতিটা দেখতে না পেয়ে আমাকে বাঁচানোর কথা বলছে। আমি তো ঠিকই আছি, কিন্তু বর্ষা যে ঠিক নেই সেটা বুঝতে পারছে না। বর্ষাকে এমন করতে দেখে পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে কেয়া বর্ষাকে উদ্দেশ্য করে বলে উঠে, বর্ষা প্লিজ তুই শান্ত হ, পৃথ্বী ঠিক আছে, ওর কিছুই হয়নি। তুই প্লিজ নিজেকে শান্ত কর। কেয়ার এমন কথায় বর্ষা ওর দিকে তাকিয়ে থেকে আবারও উত্তেজিত কণ্ঠে বলে উঠে, না পৃথ্বী ঠিক নেই। শুধু পৃথ্বী নয়, আমরা কেউ ঠিক নেই। আমরা কেউ সেফ না ওই মানুষগুলোর হাতে। যাদের নিজের আপনজন মনে করেছি তারা আসলে মানুষই নয়, তারা তো সব কয়টি লেজহীন পশু। দেখতে মানুষের মতোই কিন্তু ওরা মানুষ নয়। তাই ওদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। তোকে, আমাকে, পৃথ্বীকে, আমাদের তিনজনকেই। বিশেষ করে পৃথ্বীকে বাঁচাতে হবে আমাকে, আসল ঝুঁকিপূর্ণ তো ওর জীবনেই ওই পশুজাতদের হাতে। তোরা তো জানিস না ওদের আপাতত বাকিটা না জানলেও চলবে, রাইট মিস বর্ষা? আর যদি আপনাদের কান্না করার পর্বটা শেষ হয়ে থাকে তো তিনজনই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে নিচে চলে আসুন দ্রুত। পিছন থেকে কারো কথা আসতেই চমকে উঠে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল হৃদ খানকে। হৃদ খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলেন অ্যাটিটিউড সাথে। উনার এমন কথা মেজাজ খারাপ হয়ে যায় আমার, একে উনার জন্য বর্ষা পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বলছে, তার ওপর আবার এখানে এসে আমাদের খাবার নিবেদন করছে। আমাদের খাবার নিবেদন না করে মেরে ফেললেই তো হয়। আমাদের এত বড় সর্বনাশ না করলেই তো হতো। আমি রাগান্বিত ফেস নিয়ে উনাকে কিছু বলতে যাব, তার আগেই বর্ষা আমাকে আর কেয়াকে ফেলে রেখে দৌড়ে গিয়ে হৃদ খানের সামনে হাঁটু গেড়ে বসে দুহাত জোর করে ননস্টপ লাগাতার উনাকে শুকরিয়া ও ধন্যবাদ জানিয়েই চলছে, বর্ষাকে সত্যিটা সাথে পরিচয় করানোর জন্য হৃদ খানকে। হৃদ খান বর্ষাকে কি এমন সত্যি জানালো তা জানি না, তবে বর্ষা হঠাৎ এমন করতে দেখে আমি আর কেয়া চমকে উঠে দাঁড়িয়ে পড়ি হা হয়ে সেই দিকে তাকিয়ে থেকে। আর এটা ভাবতে থাকি যে কি এমন হয়েছে রুমের ভিতর যে একদিনই বর্ষার মতো মেয়ে হৃদ খানের ফ্রেন্ড হয়ে গেছে পরদমে। আর যাই হোক, হয়তো খারাপ কিছুই ঘটেনি বর্ষার সাথে, এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। কারণ যদি খারাপ কিছু ঘটতো তাহলে এতক্ষণ হয়তো বর্ষা অনেক কিছু করে ফেলতো নিজের সাথে। কিন্তু এত কিছু মাঝেও একটা কিন্তু থেকেই যায় যে বর্ষাকে 2 ঘন্টা যাবৎ হৃদ খান কি এমন সত্যি বলল যার কারণে বর্ষার মতো মেয়ে হৃদ খানকে বিশ্বাস করতে শুরু করেছে। আর বর্ষাও বা আমাদের কি বলতে চেয়েছিল যা হৃদ খানের জন্য বলতে পারেনি, বর্ষাকে থামিয়ে দিয়েছে। আমার এত শত কিন্তু পূর্ণতা মধ্যে দিয়ে শেষ হয় বর্ষা কৃতজ্ঞতা জানানো ধাপ হৃদ খানকে। বর্ষা বারবার হৃদ খানকে কৃতজ্ঞতা পূর্ণ বাণী জানিয়ে চলছে, কান্না করেই চলছে, সেই কখন থেকে থামাথামি কোনো নামই নেই। বর্ষা এই কাণ্ডে আমি প্রথম প্রথম অবাক হলেও এখন বেশ বিরক্ত লাগছে আমার কাছে। আশ্চর্য, এত ধন্যবাদ জানানোর কি আছে, মানলাম হৃদ খান বর্ষার সাথে খারাপ কিছু করেনি, তাই বলে এটা ধন্যবাদ জানাতে হবে এই গুন্ডা মহাশয়কে? একা তো গুন্ডামি করে বেড়ায়, তার ওপর আবার এসব গুন্ডা মহাশয়কে বালতি ভরে ভরে ধন্যবাদ জানায়। কই আজ পর্যন্ত তো আমাকে একটা বারের জন্য তো ধন্যবাদ দেয়নি বর্ষা কোনো কাজের জন্য, তাহলে একে দেওয়া কি আছে আজও? আমি বর্ষার এমন কর্মকাণ্ড আর সহ্য করতে না পেরে খানিকটা রেগে গিয়ে কর্কশ গলায় উচ্চ স্বরে বলে উঠি, হয়েছে তোর বর্ষা, নাকি আরও বাকি আছে তোর এই লোকটাকে ধন্যবাদ জানানো? যদি থেকে থাকে তাহলে বলে দে, আমরা চলে যাচ্ছি এখান থেকে। কারণ আমাদের আর সহ্য হচ্ছে না তোর এই ড্রামাটা। আমার এমন কর্কশ গলায় কথাগুলো শুনে চমকে উঠে বর্ষা সাথে সাথে পিছন ফিরে আমার দিকে তাকায় কান্না সিক্ত চোখে অসহায় দৃষ্টিতে। হঠাৎ বর্ষার এমন অসহায় দৃষ্টিতে দেখে কেমন যেন মনের ভিতর একটা অপরাধ বোধ সৃষ্টি হয়। একটা মুহূর্তের জন্য মনে হয় বর্ষা যা করছে হয়তো ঠিক করছে, আমাদেরও হৃদ খানকে সত্যি কৃতজ্ঞতা জানোর দরকার। কি কেন তা জানি না। বর্ষা আমার দিকে অসহায় ফেস করে চোখে জল ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে আস্তে করে বলে উঠে, তৃপ্তি। বর্ষার ডাকে মুহূর্তেই কেঁপে ওঠে আমি। বর্ষা কি বুঝাতে চাইছে আমাকে তা বুঝতে না পেরে চুপ করে তাকিয়ে থাকি ওর দিকে। বর্ষা আমাকে ওর দিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে ওঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বলে উঠে,
তৃপ্তি, তুই জানিস না আমাদেরা। বর্ষাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে পিছন থেকে হৃদ খান গম্ভীর মুখে বলল, মিস বর্ষা, আপনাদের খাবার নিচে টেবিলে দেওয়া হয়েছে, তাই কথা না বাড়িয়ে নিচে খেতে যাবেন আপনি ওদের নিয়ে। আর আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করবেন আশা করি। এর বেশি কিছু করা বা বলা দুটোর জন্যই কতটা ভুক্তভোগী হতে হবে নিজেদের সেটার ধারণা নিশ্চয়ই আপনার আছে। হৃদ খানের এমন কথায় শুনে মুহূর্তে থেমে যায় বর্ষা। কিছুক্ষণ মন্ত হয়ে আমার দিকে অসহায় ফেস করে তাকিয়ে থেকে কাউকে কিছু না বলে চুপচাপ বের হয়ে যায় রুম থেকে। বর্ষাকে বের হতে দেখে কেউ বর্ষার পিছন পিছন দৌড়ে যায় সেই দিকে। আর আমি বর্ষার এমন কাণ্ড দেখে আবারও এক ধাপ অবাক হই, বর্ষা হৃদ খানের প্রতিটা কথা কতটা মনোযোগ সহকারে মানতে শুরু করে দিয়েছে। আর বর্ষা আমাকে বারবার কিছু বলতে চাইল, কিন্তু এই হৃদ খানের জন্য বরাবরই তা করতে পারছে না বর্ষা। এখনো হৃদ খানের ডাবল মিনিং কথায় বর্ষা থেমে যায়, আমাকে কিছুই বলেনি। বর্ষা ওকে একে বাহিরের যেতে দেখেই আমি তেল বেগুনের জলে ওঠে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, এই আপনি কি করেছেন বর্ষার সাথে এই বদ্ধ রুমে ভিতর টানা 2 ঘন্টা যাবৎ? হ্যাঁ, যার জন্য মেয়ে কেমন পাগল টাইপ হয়ে গেছে। সেই কখন থেকে উল্টো পাল্টা কথা ও কর্মকাণ্ড করেই চলছে, থামাথামি নেই। আর বর্ষা আপনাকে ওর শত্রু না ভেবে বন্ধু কেন ভাবছে? আমার এমন কথায় হৃদ খান আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থেকে অলসতা ঝেড়ে বলে উঠে, অবশ্যই বলতে বাধ্য নয়। উনার এই কথাটা যেন আগুনে ঘি ডালার মতো ছিল আমার জন্য। কারণ এমনিতেই আমি রাগে জ্বলে পুড়ে যাচ্ছিলাম, আর এখন উনার এই কথাটা যেন মুহূর্তেই আমার রাগটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি সেই রাগের রেশ ধরে গোজগোজ করতে করতে উনাকে আবারও বলে উঠি, অবশ্যই আপনি বলতে বাধ্য আমার কাছে। আপনাকে বলতে হবে আপনি বর্ষার সাথে বন্ধ রুমে ভিতর কি করছিলেন এতক্ষণ যাবৎ। আপনি বর্ষার সাথে বন্ধ রুমে ভিতর থাকতে পারবেন না। আমার এমন কথা উনি কি বুঝতে পারলো তা জানি না, তবে উনি সঙ্গে সঙ্গেই স্মিত হাসেন আমার কথায়। উনার হাসি দেখে মুহূর্তে কপাল কুঁচকে এলো, আমার কি এমন বললাম আমি যাতে এই বজ্জাত লোকটা হেসে ফেলল। আমার এমন ভাবনা চিন্তা মধ্যে দিয়েই বলে উঠে, কেন থাকতে পারবো না? আমি বলেছি তাই। নাক ফুলিয়ে। আমার এমন কথায় উনি হালকা হেসে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠে, কেন জলে কারো সাথে থাকলে? উনার কথার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে বলে উঠে, মানে? কথাগুলো বলেই উনি একদমই আমার কাছে চলে আসে। আমার চোখ মুখে দিকে নিজের দৃষ্টি স্থির রেখে আস্তে করে বলে উঠে, মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার জ্বলে নাকি? এতক্ষণ উনার কথার মানে বুঝতে পেরে আমি সাথে সাথে নাক মুখ ছিটকে বলে উঠি, ছি, কখনোই না। আমাকে নাক মুখ ছিটকাইতে দেখে হৃদ খান সাথে সাথে আমার কোমর চেপে ধরে নিজের সাথে বেঁধে নিয়ে বলে উঠে, ছি, কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে তোমাকে নিয়ে। আর তুমি যাই বলো, বদ্ধ দরজার ভিতরে বর্ষার সাথে না করা কাজটা কিন্তু আমি ঠিকই করতাম তোমার সাথে যদি তুমি প্রাপ্ত বয়স্কর হতে তো। তুমি যদি প্রাপ্ত বয়স্ক হতে তো তাহলে কাহিনীই অন্যটা হতো তোমার। আর বদ্ধ দরজার ভিতর তুমিই থাকতে বর্ষার জায়গায় আমার সাথে। আর আমি সেই সব অসম্পূর্ণ কাজগুলো করতাম তোমার সাথে যা এখন অবধি করা হয়নি আমার। ক্লাসরুমে বসে আছি আমি। এই মুহূর্তে আমি ক্লাসরুমে ক্লাস করার জন্য বসে থাকলেও কোনোভাবে ক্লাসে মনোযোগ হতে পারছি না আমি। আর তার যথেষ্ট কারণও রয়েছে বটে মনোযোগ হতে না পারার। কারণ কাল যখন আমি, বর্ষা ওকে আশ্রমে আসি আসিফের সাথে হৃদ খানের পাঠানো গাড়ি দিয়ে, তখন থেকেই আশ্রমের লোকজন আমাদের নিয়ে নানান সব বাজে ইঙ্গিতের উপাধি প্রদান করছে লাগাতার। প্রথম প্রথম সেটা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলেও আজ সকাল থেকে সবাই প্রকাশ্যে আমাদের কথা শোনাচ্ছে হৃদ খানকে নিয়ে। কিন্তু হৃদ খানকে নিয়ে আমাদের এসব বাজে কথায় না বর্ষা কিছু বলছে না অন্য কেউ প্রতিবাদ করছে। প্রথম প্রথম সবার এসব কর্মকাণ্ডে আমি আর কেয়া গোর প্রতিবাদ জানাতে চাইলে উল্টো বর্ষাই আমাদের থামিয়ে দেয় একান্তভাবে কিছু বলতে না দিয়ে। তাই আর কারো কোনো কথা কানে না নিয়ে, না শোনার ভান ধরে চুপচাপ কিছুই না বলে এড়িয়ে চলার চেষ্টা করি আমরা তিনজনই। আর তার জন্যই এখন সবাই আমাদের মুখে মুখে বলে বেড়াচ্ছে সরাসরি। আর সেই জন্যই আমি এই মুহূর্তে ক্লাস করতে পারছি না, আমি ওকে চারপাশে সবার গুঞ্জনে।
সবার এত সব কথাগুলো আর সহ্য করতে না পেরে ক্লাস না করে স্যারকে বলে নিজের রুমে চলে আসি আমি। রুমে ঢুকতেই দেখতে পাই বর্ষাকে ও কিছু একটা কাগজ নিয়ে মনোযোগ সহকারে কিছু করার চেষ্টা করছে। আমি রুমে ঢুকতেই দরজার উচ্চ শব্দে বর্ষা তাড়াতাড়ি ওঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে হাতে থাকা কাগজটি লুকিয়ে ফেলে পিছনে। আমি বিষয়টি লক্ষ্য করে ও তেমন একটা গুরুত্ব দেয়নি এই বিষয়ে। কারণ রাগ তখন আমার মাথা চেপে বসেছিল, যার কারণে অন্য কিছু আর চোখেই পড়েনি কোনো রকম। আর চোখে সামনে বর্ষাকে দেখা যেন রাগটা আর ধরে রাখতে না পেরে রাগে গোজগোজ করতে করতে দ্রুত সামনে দাঁড়িয়ে পড়ে কোমরে দুহাত দিয়ে নাক মুখ লাল করে বলে উঠি, তোর কি মনে হয় না বর্ষা তুই বেশি বেশি করছি? আমার কথার মানে বর্ষা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলে উঠে, কোনটা বেশি বেশি করছি আমি? বর্ষাকে ভ্রু কুঁচকাতে দেখে আমি রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠি, তুই কি আমার কথাগুলো বুঝতে পারছিস না নাকি বুঝেও না বুঝার ভান ধরে আসে আছিস চুপচাপ হুমম? কাল থেকে তুই কি শুরু করেছিস তোর মতো মেয়ে রিদ খানকে সাপোর্ট করছে, তাও আমার বিরুদ্ধে? এটা কি এখন আমাকে মানতে হবে বর্ষা? না মানার কি আছে? যেটা স্বাভাবিক সেটাই তোকে মানতে হবে, তাই না? মানে তুই কি এখন রিদ খানের হয়ে কথা বলবি? আমি কেয়া তোর কাছে কিছুই না। রিদ খানই সব তোর কাছে। তৃপ্তি প্লিজ, বড় হওয়া চেষ্টা কর। অকারণে কোনো কথা বলা ঠিক না। কারণ আমাদের চারপাশে দুনিয়াটা এতটা সহজ নয় যতটা তুই ভাবছিস। হয়তো তোর চিন্তা ভাবনার বাহিরে কঠিন এই দুনিয়াটা। তাই আমাকে আমার মতো থাকতে দে আর তুই তোর কাজ কর যা। আর শুন, বেশি দূরে যাস না। বর্ষার ডাবল মিনিং কথার মানে বুঝতে না পেরে রাগে কান্না চলে আসে আমার। এই স্বার্থপর দুনিয়াতে একমাত্র বর্ষা আর কেয়া ছিল আমার আপন বলতে। এখন বর্ষা ওই রিদ খানের জন্য আমার সাথে বেইমানি করলো আর শুধু বাকি আছে কেয়া। আমার জীবনে এখন আর কেয়া ছাড়া অন্য নেই, আমি একা। কথাগুলো ভেবেই দুহাতে চোখের জল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আশ্রমের মাঠের এক কোনায় দোলনায় পা ঝুলিয়ে বসে পড়ি কান্না করতে করতে আর রিদ খানকে দোষ দিতে থাকি। আমার এমন কান্না মধ্যে দিয়েই কেউ একজন আমার পাশে বসে পড়ে আস্তে করে আমি কেয়া ভেবে তেমন একটা মনোযোগ দেয়নি, কান্না করতেই থাকি। আমার এমন কান্নার মধ্যে দিয়ে হঠাৎ করে আমার পাশে বসে থাকা ব্যক্তিটি বলে উঠে, উফ, তোমার এই কান্নাটা আমার এতটা কিউট লাগে যে ইচ্ছা করে আর দুটো থাপ্পড় দিয়ে সারাদিন কান্নায় বসিয়ে রাখি তোমায়। তোমার এই কান্নায় কিন্তু আমি মরেছি। পাশ থেকে এমন সব কথা কানে আসতেই চমকে উঠলাম আমি, ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল রিদ খানকে। উনাকে এই মুহূর্তে আমার পাশে দেখে আমি ভূত দেখার মতো চমকে উঠলেও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চুপটি করে বসে থাকি জায়গায়। কারণ উনাকে কিছু বললেও কারো যায় আসবে না, উল্টো আমিই বিপদে পড়ব। আর এখন তো বর্ষাও উনার দলে আছে, আমার সাথে তো কেউ নেই তার। চুপচাপ বসে থাকি, সামনে দিকে তাকিয়ে থেকে আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বলে উঠে, কি পিচ্ছি ম্যাডাম, মন খারাপ নাকি? না, তাই আপনাকে দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। তা পিচ্ছি ম্যাডামের মন খারাপ কেন শুনি? আপনার জন্য। উনি একটা ভ্রু উঁচু করে বলে, আমার জন্য? হুম্মম, আপনার জন্যই তো। তা আমি ম্যাডামের মন খারাপে কারণ কি করে হলাম শুনি? উনার কথা আমি বলে উঠি, আপনি বর্ষার সাথে এত কিসে কথা বলুন যার জন্য ও আপনাকে এতটা পছন্দ করে? কই, আপনি তো কখনো আমার সাথে ঠিক করে কথা বলুন না, সব সময় রাগ দেখিয়ে চলুন। আমার এমন কথা রিদ খান খুশি মনে বলে উঠে, বর্ষার সাথে আমার কিছুই নেই। যা আছে সব তোমার সাথে। বাকি রইল আমার রাগটা, সেটা কিন্তু আমরা বেশি ভাগ আপনজনদেরই দেখিয়ে থাকি, তাই না? আমি উনার কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় উনার দিকে, উনার চোখে চোখ রেখে প্রশ্ন করে বলি, তার মানে আমি আপনার আপনজন? আমার দৃষ্টিতে উনি নিজের দৃষ্টি স্থির রেখে বলে উঠে, হুম, আমার আপনজন, আমার পিচ্ছি ম্যাডাম। আমি উনার কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় উনার দিকে, উনার চোখে চোখ রেখে প্রশ্ন করে বলি, তার মানে আমি আপনার আপনজন? আমার দৃষ্টিতে উনি নিজের দৃষ্টি স্থির রেখে বলে উঠে, হুম্মম, আমার আপনজন, আমার পিচ্ছি ম্যাডাম। উনার চোখে দিকে তাকিয়ে বলে উঠি, আর বর্ষা? আমার এমন প্রশ্নে রিদ খান উনি আমার গালে এক হাত রেখে গালের স্লাইড করতে করতে বলে উঠে, তোমাকে দিয়ে আমার বাকি সব সম্পর্ক স্থাপন করা। আমার লাইফে তুমি ছাড়া আর দুটো পার্সন আছে যারা আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর বাকি সব অপশনাল পার্সন আমার কাছে।
উনার এমন কথায় মুহূর্তে আমার মাথায় বেশ কয়টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো যে আমি ছাড়া বাকি পার্সনগুলো কারা? উনার কি বউ আছে নাকি মা বাবা কথা বলছে উনি আমাকে? দ্বিতীয়টা হলো আমি উনার জন্য এতটা ইম্পোর্ট্যান্ট কেন? তৃতীয় হলো বর্ষা কি তাহলে উনার জন্য ইম্পোর্ট্যান্ট না? আমার এমন ঘুরপাকের মধ্যে দিয়ে হালকা কপাল কুঁচকে উনাকে প্রশ্ন করে বলি, দুটো পার্সনকে? আপনার মা বাবা বুঝি? আমার এমন কথায় মুহূর্তে উনি আমার গাল থেকে হাতটা ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে সোজা সাপটা উত্তরে বলে উঠে, আমার মা বাবা কেউ নেই। তারা আমার 4 বছর বয়সেই মারা যায় একটা কার অ্যাক্সিডেন্টে, তাদের কথা আমার কিছুই মনে নেই। এখন তাদের নিয়ে আমার কোনো রকম ভাবান্তর নেই। কারণ যাদের আমি ঠিক করে দেখিনি তাদের নিয়ে আমার কোনো রকম দুঃখ নেই। তাই তাদের ছাড়াও আমার লাইফে দুটো মানুষ আছে যাদের জন্য আমিটা অনেক ইম্পর্ট্যান্ট। উনার মা বাবা নেই কথা শুনেই মনে মধ্যে কেমন একটা মায়া কাজ করলো মুহূর্তেই উনার জন্য। উনি যে আমার মতো এতিম এটা কখনোই উনাকে দেখা সেটা বুঝা যায় না। হয়তো উনি কাউকে বুঝতে দেয় না। সব সময় নিজেকে সবার সামনে নিজের শক্ত ভাবে প্রকাশ করে, তাই হয়তো আজ পর্যন্ত উনার একাকিত্বটা কেউ বুঝতে পারে না। এমনকি আমিও না। আমি বুঝি যাদের মা বাবা না থাকে তারা নিজেদের কতটা অসহায় হয় এই দুনিয়াতে। আমি সম্পূর্ণ বিষয়টি একমনে ভেবে নিয়ে তাকাই উনার দিকে মায়ামদৃষ্টিতে, উনার দিকে তাকিয়ে থেকে কাতর কণ্ঠে বলে উঠি, আপনি কি খুব বেশি মিস করেন আপনার মা বাবাকে আমার মতো? কথায় প্রেক্ষিতে উনি সাথে সাথে সোজাসাপটা উত্তরে বলে উঠে, না আমি তাদের মিস করি না কখনোই। তাদের মিস করার মতো কখনো কোনো কারণ খুঁজে পাইনি। কারণ তাদের জায়গাটা আমার জীবনে অন্য কেউ দখল করে নিয়েছে অনেক আগেই। আর আমি তাদের নিয়ে হ্যাপি, তাই অন্য কাউকে নতুন করে প্রয়োজন হয় না। উনার কথায় কৌতূহলী হয়ে বলে উঠি, কে আছে আপনার জীবনে? আপনার বউ বাচ্চা? আমার এমন কথায় ঘাড় ঘুরিয়ে বাঁকা হয়ে তাকায় আমার দিকে, পরে আমার কথায় উত্তরে হালকা বিরক্তি নিয়ে বলে উঠে, বউ আর বাচ্চা? নিজের বউই বাচ্চা হয়ে বসে আছে, বউ যে হবে কোন কালে তারই ঠিক নেই, আবার বাচ্চা? উনার এমন কথায় এবার কপাল কুঁচকে এলো আমার। উনার এলোমেলো উত্তরে এবার আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। তাই উনার থেকে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আবারও কৌতূহলী হয়ে বলে উঠি, বলুন না ক্যায়? আমাকে কৌতূহলী চোখে উনার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বলে উঠে, আছে কেউ? কথাটা বলেই সাথে সাথে উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে সোজা সামনে দিকে হাঁটতে থাকে গাড়ির উদ্দেশ্য। উনার হঠাৎ এমন কাণ্ডের আমি চমকে উঠে তাল সামলাতে না পেরে সাথে সাথে নিজের দুহাতে উনার গলা জড়িয়ে ধরি। সম্পূর্ণ বিষয়টি কি হয়েছে বুঝতে পেরে সাথে সাথে হাত পা ছুড়াতে থাকি উনার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু কোনোভাবে ছুটতে পারছিলাম না আমি। আমি যতই উনার থেকে ছুটতে চাই উনি ততই আমাকে আরই শক্ত করে চেপে ধরে নিজের সাথে। আমি একটা সময় ক্লান্ত হয়ে চুপচাপ বসে থাকি উনার কোলে। উনি আমাকে কোলে করে গাড়িতে সামনের সিটে বসিয়ে দিয়ে আমার পাশের সিটে বসে পড়ে কার ড্রাইভিং করার জন্য চুপচাপ। গাড়িতে বসে আমি প্রথম প্রথম উনাকে বেশ বিরক্ত করলেও উনি সারাটা পথ চুপ করেই ছিলেন। কিছুক্ষণ কার ড্রাইভিং করার পর রিদ খানের গাড়িটি এসে থামে বিশাল একটি বাড়ির সামনে। গেটের সামনে গাড়িটি আসতেই দুটো দারোয়ান সালাম দিয়ে দ্রুত গেট খুলে দেয়। রিদ খানের গাড়িটি বিশাল বাগান ধরে একটা মহলের সামনে এসে থামে। আমি গাড়িটির ভিতর থেকেই বাড়িটির বাহিরের দৃশ্য দেখে হা হয়ে তাকিয়ে থাকি। বাড়ির চারপাশে পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে কোনো রাজা তার শখের বশে এই মহলটি তৈরি করেছে বিলাসবহুল জীবন যাপন করার জন্য। আমি সম্পূর্ণ মহলটি হা হয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছি গাড়ি থেকে নেমে জায়গায় দাঁড়িয়ে থেকে। আমার এমন করা মধ্যে দিয়েই রিদ খান আমার হাত ধরে টেনে নিয়ে ভিতরে প্রবেশ করে বিশাল ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো চেপে ধরে বিনিময় সুরে বলে উঠে, লাইফে ফার্স্ট কোনো মেয়েকে আমার পার্সোনাল বাংলোতে নিয়ে এসেছি আর সেটাও তুমি। আর সেই সাথে কোনো মেয়েকে যদি ছুঁয়ে থাকি সেটা তুমি। তোমাকে এখানে নিয়ে আসার দুটি কারণ। কিছুটা থেমে আবারও বলে উঠে, প্রথম হলো আমি চাই তুমি আমাকে ফিল করো। দ্বিতীয় তুমি শুধু আমাকেই ফিল করো, সেটা ইচ্ছাকৃত হোক বা তোমার অনিচ্ছা হোক। উনার কথার মানে বুঝতে না পেরে হালকা কপাল কুঁচকে বলে উঠি, মানে?
মানেটা খুব সহজ, যা আমার চাই তা আমার চাই সেটা নিয়ে আমি কখনোই কম্প্রোমাইজ করি না। এমনকি আমার চাওয়া জন্য যদি আমারই আপনজন কেউ আমায় সামনে এসে দাঁড়ায়, তাহলে তাকেও আমি আমার সামনে থেকে সরিয়ে দিতে দ্বিধা বোধ করব না, সে যেন হোক না কেন। তুমিটা আমি চাই যে কোনো কিছু মূলেই। উনার কথায় আমি মুহূর্তেই হালকা ভরকে গিয়ে বলে উঠি, আপনিটা জানি কেমন, কখনোই বুঝতে পারি না। আমি কি চাই সেটা আমিতে সীমাবদ্ধ। সময়টা আমি ঠিক করি আর সবাই আমার ঠিক করা সময়ে চলে। তাই আমাকে আপাতত তোমার না বুঝলেও চলবে, তুমি শুধু আমাকে ফিল করো, সেটাই তোমার প্রধান কাজ। আর তার জন্য আমিই তো আছি। আর তার শুরুটা আজ থেকেই করা যাক। আমি কি চাই সেটা আমিতে সীমাবদ্ধ। সময়টা আমি ঠিক করি আর সবাই আমার ঠিক করা সময়ে চলে। তাই আমাকে আপাতত তোমার না বুঝলেও চলবে, তুমি শুধু আমাকে ফিল করো, সেটাই তোমার প্রধান কাজ। আর তার জন্য আমিই তো আছি। আর তার শুরুটা আজ থেকেই করা যাক। কথাগুলো বলে উনি আমাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে উনার বেড রুমে নিয়ে যায়। উনার রুমের ভিতরে চারপাশে শুধু উনারই বিভিন্ন রকমের ছবি ঝুলিয়ে রাখা ছিল। সব কয়টার ছবিই ছিল অ্যাটিটিউড সাথে তোলা, উনার কোনো ছবিই হাস্যোজ্জ্বল ছিল না, কেমন একটা ঘুমরা মুখে তোলা। তবে ঘুমরা মুখে ছবি হলে কি বান্দাটার মধ্যে হেভি ভাব আছে বলতে হবে। মারাত্মক সৌন্দর্যে অধিকারী পুরুষ। আমার দেখা প্রথম পুরুষ যাবে দেখেই ফিদা হওয়ার মতো। মাঝে মধ্যে ইচ্ছা তো করে এই বান্দার কপালে একটা নজর ঠিকা দিয়ে দেয়, যাতে আমারই নজরই না লাগে। উফ, কিয়ে সুন্দর ভাষায় কিভাবে প্রকাশ করি। উনার মধ্যে সবচাইতে সুন্দর যেটা তা হলো উনার পাগল করা চোখ চূড়া উফ। আর হাসিটা তো তার চেয়েও কাতিল, জান নেওয়ার মতো। আমার প্রথম দিনই উনাকে বেশ পছন্দ হয়, কিন্তু উনার রাগ আর গুন্ডামির কারণে উনি আমার অপছন্দের তালিকায় চলে যায়। পরে যখন আমাদের তুলে নেওয়া হয় আর বর্ষার সাথে বন্ধ দরজা ভিতরে থেকেও বর্ষাকে কিছুই করেনি, তখন থেকে আবারও আমার সেই পছন্দ তালিকায় চলে আসে হৃদ খান। আর আজকেও উনাকে আমার বেশ ভালো লাগছে, বিশেষ করে যখন উনার মুখ থেকে শুনি যে আমি উনার আপনজন। তখন থেকে যেন উনার প্রতি ভালো লাগাটা স্থানীয় হচ্ছে আমার মনে। তাই আমি উনার সেই ভালো লাগার সাথে চলছি এখন পর্যন্ত। উনার প্রতিটা ছবি আমি হা হয়ে ঘুরে ঘুরে দেখছি আর হালকা হাতে স্পর্শ করছি উনার প্রতিটা ছবি, আমার অনেকটাই ভালো লাগছে উনাকে। আমি যে উনাকে এমন করে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আমার এটা মনেই নেই যে উনি আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার সাথে খুব কাছে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার কাণ্ডগুলো দেখছে। আমার এমন করার মধ্যে দিয়ে উনি কিছুটা এগিয়ে এসে আমার পিছনে থেকে দেয়ালে দুহাত দিয়ে কিছুটা ঝুঁকে এসে পিছন থেকে কানের কাছে আস্তে করে কাতর কণ্ঠে বলে উঠে, ছবিতে কি আছে? তুমি চাইলে আমাকে সামনের থেকেই ফিল করতে পারবো তোমার হালকা স্পর্শে। আমি কিন্তু প্রস্তুতি আছি। উনার এমন হঠাৎ কাণ্ড ভরকে যায় আমি। উনার হঠাৎ এমন কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। উনি আমার পিছন থেকে দেয়ালে দুহাত রেখে ঝুঁকে আসায় উনার নিঃশ্বাস পড়ছিল আমার ঘাড়ের ওপর, যাতে করে আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। আর আমি এতক্ষণ যাবৎ কি করছিলাম উনার ছবির সাথে সেটা বুঝতে পেরে লজ্জায় সিটিয়ে যাচ্ছিলাম মুহূর্তেই। কি করব কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে আস্তে করে সামনের দিকে ঘুরে দাঁড়ায়। আমাকে লজ্জা পেতে দেখে উনি মুহূর্তেই বাঁকা হেসে আরো কিছুটা ঝুঁকে এসে আমার মুখ বরাবর হয়ে বলে উঠে, তোমাকে লজ্জা পেলে বউ বউ লাগে। আর কোনো মেয়ে নাকি কোনো ছেলে সামনে এইভাবে লজ্জা পেতে থাকলে সেই মেয়ে নাকি সেই ছেলেকে নিয়ে কিছু ফিল করে, মানে প্রেমে পড়া টাইপ। তোমার ক্ষেত্রেও কি তাই? উনার এমন সব কথায় তুমুল গতিতে লজ্জা পাওয়ার ভাবটা যেন আরো বেশি বেড়ে যায় আমার। লজ্জায় সিটিয়ে যাওয়া অবস্থায় নিচু মাথা আরো নিচু করে ফেলি মুহূর্তেই। উনি আমাকে এমন করতে দেখে মুহূর্তে আমাকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে হেসে উঠে আমার দিকে তাকিয়ে থেকে। আমি উনার খিলখিল করা হাসির শব্দ কানে আসতেই দ্রুত তাকায় উনার দিকে। উনাকে মুক্ত হাসতে দেখে সব ভুলে গিয়ে হা হয়ে তাকিয়ে থাকি সেই দিকে, কারণ আমি উনাকে কখনোই এইভাবে হাসতে দেখিনি। উনার হাসিটা যেন ভবন ভুলানো মুহূর্তে আমি সবকিছু ভুলে যায়। উনি খিলখিল করে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে যায়। পরে আমার দিকে এগিয়ে এসে আমার দুই গাল আঁকড়ে ধরে উনার দুই হাতে পড়ে আমার কপালে নিজের ঠোঁট চেপে ধরে রাখে কিছুক্ষণ। হালকা কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে কপাল টিকিয়ে খুশি মনে বলে উঠে,
তুমি আমার জন্য সুখ বয়ে আনো। আমার সুখের ঠিকানা তুমি। তোমাকে আমি সবকিছু থেকে আঁকড়ে রাখবো। তুমিটা চাই আমার। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থেকে আবারও আমার কপালে আলতো চুমু খেয়ে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়, অন্য একটি রুমে নিয়ে যায় আমাকে। সেখানে গিয়ে আমাকে দুজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা উনার আপনজন হয়। মানে উনার দাদা দাদি। দাদা আরাফ খান, দাদি হেনা খান। উনার মা বাবা মারা যাওয়ার পর উনারা কিভাবে হৃদ খানকে বড় করেন সেই সবটাই আমাকে বলেন। সাথে এটাও বলে উনার কোনো বউ বাচ্চা নেই। আমি উনার সব কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম চুপ করে। আমার আজ উনাকে বিরক্ত বোধ লাগছে না, এক অন্য রকম ভালো লাগছে উনার সম্পর্কে জেনে। সেই দিন আমি সারাদিন উনার সাথেই ছিলাম। রাতের 10টার দিকে উনি আমাকে আশ্রমে নিয়ে আসে। রাতে খাবারটাও আমরা একসাথে খাই। উনি আমাকে এত রাতে আশ্রমের নিয়ে আসেন সবার সামনে দিয়ে, এতে করে কেউ কিছু বলেনি আমাদের, না ফাদার মাদার বলেছে না অন্য কেউ, এমনকি বর্ষাও একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি যে আমি সারাদিন হৃদ খানের সাথে কি করেছিলাম বা কেন গিয়েছিলাম উনার সাথে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো ফাদার নিয়ে উনি আমাকে হৃদ খানের সাথে দেখে আরো বেশি খুশি হয়েছিল। যেমনটা ফাদারই চাইছিল যে আমি যেন হৃদ খানের সাথে থাকি এমন কিছু। ওই দিন বর্ষা আমাকে কিছু জিজ্ঞাসা না করলেও কেয়াও আশ্রমের বাকি সদস্যদের থেকে ছাড় পাইনি আমি। কেয়া আমাকে একের পর একে প্রশ্ন করেই গেছে যে সারাদিন হৃদ খানের সাথে কোথায় ছিল, কেন গিয়েছিলাম, কি করেছি ইত্যাদি। আর আশ্রমের সদস্যরা আমাকে ওই দিনের পর থেকে আরো বেশি কথা শোনাতে শুরু করে হৃদ খানকে জড়িয়ে। হৃদ খানকে নিয়ে আমার শুরুতে সমস্যা থাকলেও ওই দিনের পর থেকে কোনো রকম সমস্যা হয়নি। এখন কেউ কোনো কিছু বললেও আমার কিছু যায় আসে না, উল্টো ভালোই লাগে উনাকে নিয়ে কিছু বললে। 16 বয়সে বাচ্চা প্রেম বলতে পারেন, যার সবকিছুতেই ভালো লাগতো। আমারও ভালো লাগতো সবকিছুতে উঠতে বসে শুধু উনাকেই সবকিছুতে খুঁজে বেড়াতাম। আর উনিও আমাকে রোজ রোজ নিয়ে যেত উনার সাথে। বেশ গল্প করতো আমার সাথে, বেশ সুন্দর সুন্দর মুহূর্তে কাটাতাম উনার সাথে, এটা যেন আমার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। একদিন যদি উনি একটু দেরি করে আসতো তাহলে আমি গাল ফুলিয়ে বসে থাকতাম, উনার সাথে বেশ রাগ করতাম, উনিও আদুরে সহিত আমার রাগ ভাঙ্গাতো, সবকিছুই ভালোই চলছিল আমাদের মধ্যে। এইভাবে টানা 6টা মাস চলে যায় আমাদের জীবনের। এই 6টি মাস খুবই সুন্দর ছিল আমাদের জীবনের। মানুষ বলে না, সুখের দিনগুলো খুবই দ্রুত ফুরিয়ে যায়। আমাদের সাথেও ঠিক তাই হয়েছিল, বিশেষ করে আমার কেয়ার ও বর্ষার জীবনের কাল হয়ে এসেছিল 7 নাম্বার মাসটি, আর এই মাসটি ছিল হৃদ খান ও কেয়া বর্ষার সাথে থাকা শেষ দিনগুলো আমার। রোজকার মতো আজও অপেক্ষা প্রহর গুনছি আমি উনার। কবে উনি আসবে, আর কবে যাব আমি উনার সাথে ঘুরতে। উনার জন্য রোজ রোজ অপেক্ষা করাটাও আমার এক প্রকার পাগলামো। আর সেই পাগলামোটা বারবার করতেও ভীষণ ভালো লাগে আমার। আজও তার ব্যতিক্রম নয়, ঠিক আগের দিনের মতো করেই স্বাভাবিক অবস্থায় বসে আছি আমি। তবে অন্য দিনের তুলনায় আজ একটু বেশিই সেজেগুজে বসে আছি। আজ মন একটু ভালো, বেশ ফুরফুরে মেজাজ আমার। তাই একটু বেশি সাজা আর কি, উনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আনন্দে সহিত পা ঝুলিয়ে বসে আছি নিজের রুমে বিছানার উপর, ঠোঁট উল্টিয়ে বারবার দরজার দিয়ে বাহিরের দিকে তাকাচ্ছি, কখন আসবে, কখন আসবে। অন্য দিনের তুলনায় আজ একটু বেশিই দেরি হয়ে গেছে, কিন্তু মহাশয় এখনো আসার নাম নেই। গাল ফুলিয়ে জেদ্দ ধরে বসে অপেক্ষা করতে থাকি উনার। আর মনে মনে শপথ করলাম আজ আমাকে নিতে আসলে একটু বেশিই বকে দিব উনাকে, হু হ হ। কেউ একটা মেয়েকে কি এতটা অপেক্ষা করাই নাকি হুমুম। মনে মনে ভাবনাটা ঠিক করে নিয়ে আবারও দরজা দিকে তাকিয়ে থাকি আমি উনার অপেক্ষার প্রহর গুনে। আমি গাল ফুলিয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকার পর রাগে বিছানা ওপর থেকে নেমে গিয়ে হনহনিয়ে হেঁটে বের হয়ে যায় নিজের রুম থেকে। রাগে গোজগোজ করতে করতে আশ্রমের বাগানের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে চোখে পড়ল উনার হৃদ 3টি কালো গাড়িগুলো, যা আশ্রমের গেটের একপাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো। আর সেই গাড়িগুলোর সামনে দুটো বডিগার্ডও দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে। উনার গাড়ি আশ্রমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার। উনার গাড়িগুলো যদি এখানে থাকে তাহলে উনিও নিশ্চয় আশ্রমের মধ্যেই আছে। উনি এই মুহূর্তে আশ্রমের আছে কথাটা ভাবতেই আমি খুশিতে লাফিয়ে উঠি সাথে সাথে। খুশি মনে গাড়িগুলো দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায় হঠাৎ করে।
কারণ এটা ভেবে যে উনি যদি এখন আশ্রমের মধ্যে হয় তো আমার সাথে এখনো অবধি দেখা করেনি কেন? তাহলে কি উনি হৃদ আজ আমার জন্য আশ্রমে আসেনি, অন্য কোনো কারণে আশ্রমে এসেছে? হয়তো ফাদার ডেকেছে উনাকে, এমনটাই হবে। এই কথা ভেবে সাথে সাথে মন খারাপ হয়ে যায় আমার যে উনি আজ আমার জন্য আসেনি আশ্রমে। আমি মন খারাপ ভাবটা নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে থাকি নিজের রুমে দিকে। রুমে ঢুকার আগেই হঠাৎ মনে হলো যে উনাকে একটা নজর লুকিয়ে দেখে আসি কি করছে ফাদারের সাথে। আজ যেতে পারিনি তো কি হয়েছে, দেখতে পারবো উনাকে একটা নজর। কথাগুলো ভেবে আমি মনস্থির করালাম ফাদারের পার্সোনাল অফিস রুমে দরজা দিয়ে উকি মেরে উনাকে দেখব। যে ভাবা সেই কাজ, আমি খুশিতে গদগদ হয়ে হাজির হয় ফাদারের পার্সোনাল অফিস রুমের সামনে। আমি রুমের সামনে হাজির হতেই শোনা যায় বেশ কিছু মানুষের কথা বলার শব্দ, হয়তো তারা কিছু একটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আমি সেই ঝামেলা মন না দিয়ে কিছুটা এগিয়ে এসে দরজার পর্দা ভিতর থেকে উকি মারতেই চোখে পড়ল উনাকে সহ আর বেশ কিছু মানুষজনকে। এখানে হৃদ খান ছাড়াও জিসান শেখ ও তার বাবা মির্জা শেখ উপস্থিত রয়েছে হৃদ খানের সামনে। ফাদাদের সাথে মাদারও একপাশে বসা। আসিফ সহ উনার 4 জন বডিগার্ড উনার পিছনে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। 10 সদস্য এই বিশেষ মিটিংয়ের কিছুই বুঝতে পারিনি আমি কিছু। এই মুহূর্তে জিসান শেখ উনার সামনে দেখে মুহূর্তে চমকে উঠলাম আমি। জিসান শেখ ও তার বাবা মির্জা শেখ এর সাথে উনার বা ফাদার ও মাদারের কি সম্পর্ক হতে পারে, কথায় ভেবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেই দিকে। আমার এমন দৃষ্টি মধ্যে দিয়েই মির্জা শেখ বিনিময় সুরে বলে উঠে উনাকে উদ্দেশ্য করে, মিস্টার খান, আপনি চাইলে আমরা আপনার সাথে একটা সাময়িক চুক্তি করতে পারি, যেমনটা আপনার চাহিদা অনুযায়ী হবে। মির্জা শেখের কথা কপাল কুঁচকে এলো আমার। কি এমন চুক্তি করতে চাই উনার সাথে এই লোকটা? বাকিটা জানার জন্য গভীর মনোযোগ নিয়ে সেই দিকে তাকিয়ে থাকি। মির্জা শেখের কথায় হৃদ খান স্ট্রং হয়ে বসে একটা বল ঘুরাতে ঘুরাতে বলে উঠে, মিস্টার শেখ, আপনার বা আপনার ছেলের কারো সাধ নেই হৃদ খানের সাথে সাময়িক চুক্তি করার। আর হৃদ খানের যা পছন্দ তার ওপর কারো হাত তো দেওয়া দূর থাক, সেই দিকে কারো নজরটাও পছন্দ নয়। আপনার ছেলে আমার পছন্দ করা জিনিসে নজর দিয়েছে, সেটাই ওর প্রথম ভুল। আর ওর দ্বিতীয় ভুলটা হলো ও আমারই পছন্দ করা জিনিসে হাত বাড়াতে চাইছে, আর তার জন্য আপনিও আসছেন উকালতি করতে। আপনাদের বাপ ছেলের মনে হয় পাওয়ার ও জানের ভয় নেই, তাই না মিস্টার শেখ? উনার এমন কথায় কিছুই বুঝতে পারিনি আমি, কিন্তু মুহূর্তেই মির্জা শেখ ঘেমে জবজব হয়ে যায়। হাত ঢুকিয়ে পকেট থেকে রুমাল বের করে কপালের বিন্দু ঘাম মুছে নিয়ে উনার দিকে তাকায় ভয়াত দৃষ্টিতে। মির্জা শেখ কিছু বলতে যাবে তার আগেই জিসান শেখ রাগান্বিত ফেস করে উঠে দাঁড়িয়ে বলে উঠে, আমি উনাকে ভয় পাই না মিস্টার হৃদ খান। আপনার যা খুশি করতে পারেন। আপনি আমাকে হুমকি বার্তা শুনালেও আমি চুপ করে বসে থাকব না। এতে যদি আপনি আমার বাবার ক্ষমতা চলে যায় তো যাক, তবুও আমার ওকে চাই চাই। আমার লাগবেই তৃপ্তিকে, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি শুধু শারীরিক চাহিদার জন্য ফাদার থেকে কিনে নিয়েছেন তৃপ্তিকে, আর তার জন্য 6 মাস ধরে ব্যবহার করছেন ওকে। এখন আর কি চাই আপনার? আপনি ওকে ছেড়ে দেন এবার, আমি ওকে নিও। জিসান শেখ বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদ খান উঠে দাঁড়িয়ে সাথে সাথে পাশে থাকা বন্দুকটা নিয়ে জিসান শেখের মুখের ভিতর ঢুকিয়ে চেপে ধরে শক্ত করে। হৃদ খানের চোখ দুটো রক্ত লাল হয়ে টগবগিয়ে উঠে রাগে। উনি রাগে রিরি করতে করতে জিসান শেখকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠে, তোর কি মনে হয় একটা পাগল বসে রয়েছি তোর সামনে? এত সোজা সবকিছু হুমমম। আমার পার্সোনাল লাইফে কি করব সেটা কৈফিয়ত কি হৃদ খান তোকে দিবে? জানে ভয় নেই তোর? হ্যাঁ, এখন মেরে দেয় তোকে তোর বাবার সাথে। তারপর বাপ বেটা মিলে ওপারে গিয়ে করিস হৃদ খান। হৃদ খান, শালা তোর কি মনে হয় আমি ওকে ব্যবহারের জন্য রেখেছি? হারামি বাদশা, নিজের জিনিসে কারো নজর পছন্দ হয় না, আছিস আমার জিনিস ছিনিয়ে নিতে। এবার জানটা হারা কেমন লাগে দেখ। আর হ্যাঁ, আমি তৃপ্তিকে কিনে নিয়েছি এই আশ্রম থেকে। হারামির বাদশা, তোরা তো নারী পাচার করেই থাকিস এই আশ্রম থেকে, তাহলে আবার আমার সাথে টক্কর নিস কিভাবে? হুমমম। উনার এমন কথা শুনে মুহূর্তেই মাথা ঘুরিয়ে ওকে আমার। তার মানে আশ্রমের নারী পাচার হয়? আর এখন আমাকে পাচার করা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ যাবৎ। তার মানে হৃদ খানও আমাকে কিনে নিয়েছে এখান থেকে।
উনি ফাদার মাদার ও মির্জা শেখ সাথে নারী পাচারে সামিল রয়েছে যৌথভাবে। হৃদ খান শুধু আমাকে নিজের চাহিদার জন্য ব্যবহার করছে কথা ভেবেই কান্না ভেঙ্গে পড়ি আমি। আমার কান্না শব্দ যেন ওদের কানে পর্যন্ত না যায় তার জন্য নিজের দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরি নিজের মুখ, তারপর আস্তে করে দেয়াল ঘেঁষে বসে পড়ি জায়গায় কান্না করতে করতে। আমার এমন করা মধ্যে দিয়ে মাদার ওঠে দাঁড়িয়ে বলে উঠে, শান্ত হন মিস্টার খান, আমরা দেখছি কি করা যায় এই মির্জা শেখদের সাথে। মির্জা শেখ আপনার ছেলে জন্য না হয় তৃপ্তির সাথে দুটো মেয়েকে বর্ষার মধ্যে কাউকে নিতে পারেন আপনি। মাদারের এমন কথায় উনি রাগে ঘুরে দাঁড়িয়ে মাদারকে উদ্দেশ্য করে বলে উঠে, আমার কাজে ইন্টারফেয়ার করা আমার মোটেও পছন্দ নয় মিসেস অ্যাথেন্স। আমাকে কি করতে হবে সেটা অবশ্যই আপনি শিখাবেন না। আপনার কাজ হলো আমার তৃপ্তিকে দেখে রাখা, আর সেটা পর্যন্ত আপনি সীমাবদ্ধ থাকুন। আমাকে অথবা আপনার ফালতু জ্ঞান দান করতে আসবেন না। কথা বলে উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠে, আসিফ, এই হারামি বাচ্চাটাকে নিয়ে দূর হ আমার চোখের সামনে থেকে। এর ব্যবস্থা আমি আজই করব। এই বাপ বেটা দুটোকে নিয়ে বিদায় হ সামনে থেকে। কথাটা বলার সাথে সাথে মির্জা শেখ ও জিসান শেখকে আসিফ ও বাকি চারজন বডিগার্ড মিলে ধরে নিয়ে যেতে চাই নিজেদের সাথে। এতে করে জিসান শেখ ও তার বাবা হৃদ খানের কাছে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেই থাকে, আর হৃদ খান তখনও রাগে গোজগোজ করতে থাকে ওদের দিকে তাকিয়ে থেকে। আসিফ ও বাকি সব বডিগার্ড যখন ওদের নিয়ে দরজা দিয়ে বের হতে নিবে তার আগেই আমি পর্দার আড়ালে থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে আসি নিজের রুমে। কোনো রকম রুমে ঢুকে বুক ফাটা কান্না কান্না ভেঙ্গে পড়ি হাউমাউ করে। যাদের এতটা বিশ্বাস করেছি তারাই আমাদের নিয়ে ব্যবসা করে, তার আবার এতটা জঘন্য একটা কাজ করে কিভাবে? আর উনাকে তো আমি ভালোবাসতে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত উনি আমাকে কিনেছেন ফাদারের থেকে টাকা দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। এলোমেলো অবস্থায় রুমে বসে বুক ফাটা কান্না করছি আমি। নিজের কানে যেটা শুনেনি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই সেই তখন থেকে এলোমেলো অবস্থায় দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে কান্না করছি আমি। দুটো বিষয় আমাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলেছে বরাবরই। যেটা কখনোই আমি কল্পনাতে চিন্তা করিনি সেটা এখন বাস্তবে ঘটছে আমার সাথে, আর তার জন্য কি করব কিছুই বুঝতে পারছি না। একদিকে যাদের আমার জ্ঞান ফেরার পর থেকেই দেখে আসছি, মেনে আসছি, বিশ্বাস করে আসছি, আজ তারাই আমাকে বিক্রি করছে পশু সমতুল্য মানুষদের কাছে। এই আশ্রমটাকে আমাদের মতো মেয়েদের আসল ঠিকানা মনে করে আসছি, আজ সেই আশ্রমেই নরকের কীট পতঙ্গ আমাদের জন্য। যাদের আমরা ফাদার মাদার বলে থাকি, নিজের বাবা মা মেনে থাকি, তারাই আসলে আমাদের মুখোশধারী শত্রু। আর উনি হৃদ, উনার মধ্যে তো আমি নতুন করে বাঁচতে শিখেছি। উনাকে তো আমি ভালোবাসতে শিখেছিলাম। উনাকে আমি আমার আপনজন মনে করেছিলাম, সেই উনি আমাকে পুণ্য হিসাবে কিনেছেন ওদের থেকে, তাও নিজের চাহিদার জন্য। উনি তো বলেছিল আমি নাকি উনার আপনজন। তাহলে কোনো মানুষ কি তার আপনজনের সাথে এমনটা করে? তাকে কি কখনো কারো কাছ থেকে কিনে নিতে পারে? উনি কি করে পারলো এটা আমার সাথে করতে? কি করে? কথাটা ভেবেই আমি আরো ফুঁপিয়ে কেঁদে উঠি। কান্না করতে করতে একটা সময় আমার মাথায় আসে কেয়া ও বর্ষার কথা, যে ওরা তো এই বিষয়ে কিছুই জানে না। আমার মতো তো ওরাও এই আশ্রমের রিক্সে আছে। ওদেরকে তো বিক্রি করতে চাই ওরা, তাহলে ওদেরও আমাকে বাঁচাতে হবে এই পশুদের হাত থেকে। কথাটা ভেবে আমি নিজের দুহাতে চোখে পানি মুছে নিয়ে উঠে দাঁড়ায় কেয়া বর্ষার উদ্দেশ্য ওদের সত্যিটা জানাতে হবে বলে। আমি রুমের দরজার ধরে বাহিরে যাব তার আগেই রুমে মধ্যে প্রবেশ করে হৃদ খান। চোখ মুখে রাগ রাগ ভাব থাকলেও আমার দিকে তাকায় কাতর চোখে। দেখে মনে হচ্ছে সবকিছুর ওপর উনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে। আমি উনার এমন দৃষ্টি দেখে মুহূর্তে ক্ষেপে যায়, কারণ আমি জানি এই চোখের পিছনে আসল চেহারাটা কি। আমিও চোখ মুখ শক্ত করেই দাঁড়িয়ে পড়ি টায় জায়গায়। উনি আমাকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে উঠে, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? নিজেকে এমন এলোমেলো অবস্থায় রেখেছো কেন? উনার এমন কথায় ঘৃণিত চোখে তাকায় আমি। আমার সেই চোখে উনার জন্য শুধু রাশি রাশি ঘৃণায় ভরপুর হয়ে আছে, অন্য কিছু নয়। আমি উনার দিকে ঘৃণিত চোখে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে চুপ করে টায় জায়গায় দাঁড়িয়ে থাকি, কোনো রকম কথা না বলে। আমাকে এমন করতে উনি সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করেন আমার দিকে। কি হয়েছে জানার জন্য আবারও প্রশ্ন করে বলে উঠে,
কি হয়েছে, তোমার কথা বলছো না কেন? উনার এমন কথায় এবারও আমাকে চুপ থাকতে দেখে উনি হালকা বিরক্তি নিয়ে কিছুটা এগিয়ে আসে আমার দিকে, আমার সামনে দাঁড়িয়ে আমার গাল স্পর্শ করতে যাবে তার আগেই আমি দুকদম পিছিয়ে যাই উনার থেকে। আর উনাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠি, একদমই আপনার এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। আমার এমন কথা শুনে টায় জায়গায় দাঁড়িয়ে পড়ে হৃদ খান আমি কি বলতে চাইছি সেটা বুঝতে না পেরে প্রশ্নসিক্ত চোখে তাকিয়ে থেকে আপনা আপনিই বলে উঠে, মানে? উনাকে আমার সামনে অবুঝ সাজতেন দেখে মুহূর্তে ক্ষেপে যায় আমি। উনি এত কিছু করেও আজ অবুঝ সাজার চেষ্টা করছে আমার সাথে, এত বড় একটা জঘন্য কাজ করেও দিব্যি আমাকে প্রশ্ন করছে কি হয়েছে। এটা ভাবতেই তেল বেগুনের জলে উঠি আমি। সেই পুরা ভাবের রেশ ধরে উনাকে তেজি সুরে বলে উঠি, মানেটা আপনি বুঝতে পারছেন না মিস্টার খান? হ্যাঁ বুঝতে পারছি, না বুঝাও আমাকে। দাঁতে দাঁত পিষে উনার এমন কথায় রাগে গা রিরি করছে আমার। একটা মানুষ কতটা ন্যাকামো করতে পারে এসব বিষয়ের ওপর আল্লাহ জানে। উনি এই মাত্র ফাদারের রুম থেকে নারী পাচারের বিষয় নিয়ে কথা বলে এসেছে ওদের সাথে। আর এখন আমার রুমে আসতে আসতেই বলছেন সে এই বিষয়ে কিছুই জানে না, আসলে সে কিছুই বুঝতে পারছে না। এই লোক যে কতটা ক্রিমিনাল মাইন্ডের সেটা কারো বুঝার ক্ষমতা নেই। আর এখনো উনি আমার সাথে অবুঝ সেজে তাই প্রমাণ করছেন আমাকে। উনার এমন ভাব দেখে রাগে রিরি করতে করতে বলে উঠি, সেই তো আপনারই তো না বুঝার কথা এই বিষয়ে। আসলে আপনি এই বিষয়ে অবুঝ না সাজলে করবেন কি করে আমাদের নিয়ে ব্যবসা? আমার এমন কথার মানে হয়তো উনি কিছু বুঝতে পেরেছে, তাই তো চোখে মুখে সাথে সাথে ভয় চাপ ফুটে ওঠে। তাই ভয়াত দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে উঠে, মানে? এত মানে করছেন কেন মিস্টার খান? না বুঝার মতো তো কিছুই বলেনি আমি। আপনার আমাদের নিয়ে ব্যবসার কথা বলছি আমি। কতদিন যাবৎ করছে মেয়ে নিয়ে এই দেহ ব্যবসা আপনি? আমার এমন কথায় ভূত দেখা মতো করে চমকে উঠেন উনি। আমাকে বুঝানোর জন্য উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বিনিময় সুরে বলল, ঋতো প্লিজ শান্ত হও। যা কিছু হচ্ছে সেটা তুমি বুঝবে না, তুমি এখনো অনেক ছোট। আমি আছি তো, সঠিক সময়ে আসলে সব খুলে বলবো তোমাকে। ঋতো প্লিজ আমার ওপর ভরসা রাখো, আমি আছি তো তোমার পাশে। তোমার কিছুই হবে না। কথাগুলো বলেই উনি আমার দুই কাঁধ হালকা হাতে চেপে ধরেন বুঝানো চেষ্টা করতে করতে। আমি উনাকে আমাকে স্পর্শ করতে দেখে সাথে সাথে রাগে ফেটে পড়ি। আজ যেন রাগটা আমার বেশিই পাচ্ছে বরাবরই মতোই। তাই আমি উনার সামান্য স্পর্শটা সহ্য করতে না পেরে নিজের দুহাতে সর্বোচ্চ জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় উনাকে। উনি হঠাৎ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমার হঠাৎ ধাক্কায় দুই কদম পিছিয়ে যায় হৃদ খান। আর আমি উনাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠি, একদমই স্পর্শ করবেন না আমাকে। আপনার প্রতিটা ছোঁয়া আমার ঘৃণ ঘৃণ লাগে, একদমই সহ্য করতে পারি না আপনাকে, আমার থেকে দূরে থাকুন। আমার মতো কতটা মেয়েকে আপনি কিনেছেন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য? কয়টা মেয়ের জীবন আপনি নষ্ট করেছেন আমার মতো করে? প্লিজ। আমার বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদ খান সাথে সাথে আমার গালে কষে ঠাস শব্দ করে চড় মারে। বামে জোকে গিয়ে ডান গালে হাত ধরে দাঁড়িয়ে থাকি জিম ধরা অবস্থায়। কারণ উনি হঠাৎ আমায় চড় মেরে বসবেন সেটা ভাবতেও পারিনি। আমি জিম ধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতেই উনি আবারও আমার কাঁধ ধরে টেনে তুলে অন্য গালে চড় মেরে বসে। এবার আগের চেয়ে আমার জিম ধরা ভাবটা দুই গুণ হয়। দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেই উনি শক্ত হাতে এক হাতে আমার চুলে মুঠি ও অন্য হাতে আমার গলা চেপে ধরে সাথে সাথে দেয়ালের সাথে চেপে ধরে ঠাস করে। চোখ দিয়ে যেন তার রাগে টগবগিয়ে আগুন বের হচ্ছে। চোখে মুখে সাথে সাথে হিংস্রতা ফুটে ওঠে, যা আমি আজ পর্যন্ত দেখিনি উনার চোখে আমার জন্য, কিন্তু আজ দেখতে পারছি। এটা দেখেই আমি ভয় আরও সিটিয়ে যায়। উনি সেই হিংস্রতার রেশ টেনে আমাকে বলে উঠে, তোর কি মনে হয় আমি মেয়েদের জীবন নষ্ট করে বেড়াই? তোর যা মনে হয় তাই আমি করি। এবার বল তুই আমার কি করতে পারবি? তুই পুলিশের কাছে যাবি, চল তোকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। তোর সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করার সাথে সাথে ওরা তোকেই জেলে ভরে দিবে কোনো কথা ছাড়াই। কারণ হৃদ খান এমনি এমনি মাফিয়া কিং হয়েছে না। বাংলাদেশ পুরো প্রত্যেকটা থানার পুলিশ আমার পকেটে রাখা। তুই যার কাছে যাবি ঘুরে ফিরে আমাকে পাবি। বাকি রইল আমার শারীরিক চাহিদা কথা, তাই না? তোর কথা মতো তোকে তো আমার ইউজ করা কথা আমার, তাই তো।
কারণ তুই তো আমার টাকা কিনা নারী, চল আজই সেই কাজটাও করে ফেলি, তোর সাথে আমার শারীরিক চাহিদা মিটিয়ে নেই। তোর কি মনে হয় আমি মেয়েদের জীবন নষ্ট করে বেড়াই? তোর যা মনে হয় তাই আমি করি। এবার বল তুই আমার কি করতে পারবি? তুই পুলিশের কাছে যাবি, চল তোকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। তোর সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করার সাথে সাথে ওরা তোকেই জেলে ভরে দিবে কোনো কথা ছাড়াই। কারণ হৃদ খান এমনি এমনি মাফিয়া কিং হয়েছে না। বাংলাদেশ পুরো প্রত্যেকটা থানার পুলিশ আমার পকেটে রাখা। তুই যার কাছে যাবি ঘুরে ফিরে আমাকে পাবি। বাকি রইল আমার শারীরিক চাহিদা কথা, তাই না? তোর কথা মতো তোকে তো আমার ইউজ করা কথা আমার, তাই তো? কারণ তুই তো আমার টাকা কিনা নারী, চল আজই সেই কাজটাও করে ফেলি, তোর সাথে আমার শারীরিক চাহিদা মিটিয়ে নেই। উনি কথাগুলো শেষ করেই আমার আরো এক ধাপ কাছে এসে গলা চেপে ধরে শক্ত হাতে। উনার নিঃশ্বাসে প্রশ্বাস সাথে আমি নিঃশ্বাস ভারী খাচ্ছে ক্ষণে ক্ষণে। উনি আমার চোখে মুখে দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগে রিরি করতে করতে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, আমাকে খ্যাপাস না। আমাকে খ্যাপালে তার পরিণতি খুবই ভয়ানক কিছু হবে, যা মেনে নেওয়া তোর বা অন্য কারো স্বাদের বাহিরের কিছু হবে। আমাকে কোনো কাজের জন্য বাধ্য করিস না কখনোই। কারণ বাধ্য থাকাটা আমার রক্তে নেই। আর তোর মতো মেয়েকে 2 মিনিটও লাগবে না আমার দুনিয়া থেকে গায়েব করে দিতে। তাই আমি যা চাই তাই আমাকে করতে দে, নয়তো। উনার এমন হাড় কাঁপানো কাজে ও কথায় ভিতর থেকে নাড়িয়ে তুলে আমাকে। আমি আবারও উনার এমন ভয়াবহ রাগে শিকার হলাম। আমি উনার সাথে কাটানো 6টা মাসে ভুলে গিয়েছিলাম উনার এই ভয়ানক রাগের কথা। কিন্তু আজ আবারও মনে হয়ে গেলে উনার সেই গুন্ডামি রূপের কথা। আর মনে হওয়ার সাথে সাথে যেন ভয়টাও দ্বিগুণ হারে বেড়ে গেল উনার জন্য, আমার সেই সাথে ঘৃণাটাও হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ। কারণ প্রথম প্রথম মনে হতো উনি শুধু মানুষ মারে নিদয় ভাবে, কিন্তু আজকে জানতে পারলাম উনি আমাদের মতো মেয়েদেরকে নিয়েও ব্যবসা করে, আর এতে করেই ঘৃণাটা যেন প্রচুর হচ্ছে। আমি সেই ঘৃণার রেশ ধরে উনাকে বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে উনার থেকে নিজের গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে আটকে আসা গলায় বলে উঠি, নয়তো কি? আপনি আর কতটা ক্ষতি করবেন আমাদের? আপনি মানুষ নামে আস্ত একটা পশু সমতুল্য। আপনি সহ এই আশ্রমের প্রত্যেকটা লোক নারী পাচার সামিল রয়েছে। ফাদার, মাদার, মির্জা শেখ, তার ছেলে জিসান শেখ, সাথে আপনিও। না জানি আপনাদের সাথে আর কে কে আছে। আমি আপনাদের সবার মুখোশ সবার সামনে তুলে ধরব, পুরো সমাজের সামনে। আমি ভয় পাই না কাউকে। মরলে মরব, তবুও আপনাদের সমাজের সামনে তুলে মরব, তার আগে নয়। যে আপনারা মেয়ে ব্যবসা করে বেড়াচ্ছি। আমার এমন কথায় যেন উনি আরও রেগে যায় দ্বিগুণ। হিংস্র প্রাণীর মতো ক্ষেপে গিয়ে আমার গলা আরো শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে বাড়ি খাওয়ায়। উনার আমার গলা শক্ত করে দেয় ধরায় আমি এবার ঠিক করে নিঃশ্বাস নিতে না পেরে কাঁচতে কাঁচতে হা হয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকি। কিন্তু তারপরও উনার থেকে বিন্দু মাত্র ছাড় পাচ্ছি না, উল্টো আরো বেশি উনার রাগে শিকার হচ্ছি। উনি রাগান্বিত ফেসে আমাকে হুমকি স্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, সেটা তো আমাদের কাজ। তোদের মতো মেয়ে আমি রোজ একটা করে ভোগ করি, তাহলে তুই বাদ থাকবি কেন? আজকে তোর পর্বটা অশেষ করব তোকে ভোগ করে। তোকে আমি আমার ভোগের জন্যই রেখেছি, তাহলে তোকে আমি ছাড় দিব কেন? কথাগুলো বলে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে সাথে সাথে নিজের কাঁধে তুলে নেই দক্ষ হাতে। আর আমি উনার পিছনে থেকে পিঠের উপর কিল ঘুষি মারছি নিজেকে বাঁচার জন্য। উনি আমাকে নিয়ে আমার রুমে দরজা ধরে বের হব তার আগেই হাজির হয় বর্ষা ও কেয়া। আমার এই অবস্থা দেখে মুহূর্তে চমকিত হয় বর্ষা ও কেয়া। কি হয়েছে জানার জন্য হৃদ খানকে কিছু বলতে যাবে, তার আগেই হৃদ খান হিংস্র চেহারাটা দেখে সাথে সাথে চুপ করে যায় বর্ষা। বর্ষা চুপ করে গেলেও কেয়া দমে যায়নি হৃদ খানের হিংস্র চেহারাটা পিছনে। কেয়া উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, আর হৃদ খান থেকে আমাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে প্রাণপণভাবে। হৃদ খানকে কোনোভাবেই আমাকে নিয়ে যেতে পারছে না বলে উনি রেগে আসিফকে হাত ছেড়ে ডেকে বলে উঠে, আসিফ। উনার এমন ডাকে দৌড়ে এগিয়ে আসে আসিফ। হৃদ খানের দিকে এক পলক তাকিয়ে থেকে চারপাশে সূক্ষ্মচোখে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এখানে কি হচ্ছে। আসিফ সবটা বুঝতে পেরে বিনিময়ে সুরে আস্তে করে বলে, জি ভাই বলুন। আসিফের এমন কথায় হৃদ খান কেয়াকে উদ্দেশ্য করে আসিফ শক্ত গলায় বলল, মিস কেয়ার মনে হয় প্রেশার ফল করেছে।
তার জন্য এমন ছটফট করছে আমার সামনে নিজের বান্ধবীকে বাঁচাতে। এর মনে হচ্ছে জানে মায়া নেই, তাই বান্ধবীর সাথে সাথে নিজেকে বিলাতে চাই অন্য কারো ভাগে। তাই মিস কেয়াকে কিছু একটা কর। আমার কাজে কোনো বাধা পছন্দ না, সেটা তোর অবশ্যই জানা আছে। উনার এমন হুমকি স্বরূপ কথা শুনে আসিফ সাথে সাথে নিজের মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে বলে উঠে, জি ভাই। কথাটা বলার সাথে সাথে আসিফ ওকেয়াকে পাঁজর কোলে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় বিনা বাক বয়। আর কেয়াও আমার মতোই নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে এককভাবে। আমার সাথে সাথে কেয়াকেও ধরে বেঁধে নিয়ে যাচ্ছে রিদ খানের সাথে। আমাকে আর কেয়াকে যখন রিদ খান জোর করে সাথে নিয়ে যাচ্ছিল তখনও বর্ষা চুপ করে পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল করুণ চোখে, কাউকে কিছু না বলে। এতে করে আমি আর কেয়া যতটা না অবাক হয়েছিলাম তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন বর্ষা রিদ খানের ডাকে সাড়া দিয়েছিল। আমাকে রিদ খান কাঁধে তুলে কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ থেমে গিয়ে পিছনে ফিরে না তাকিয়ে বর্ষাকে উদ্দেশ্য আদেশ স্বরূপ করে বলে উঠে, মিস বর্ষা, আপনাকে আমার আজকের রাতটা প্রয়োজন হতে পারে। তাই কোনো রকম কথা না বলে চলুন আমার সাথে। উনার এমন কথায় উনি বর্ষাকে কি বুঝালো জানি না। তবে সাথে সাথে বর্ষার চোখে মুখে ভয়ে চাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তেই। আর বর্ষা ভয়টা নিজের মধ্যে সংযম রেখে ভয়াত কণ্ঠে বলল, তার মানে কি তৃপ্তি সবকিছু জানতে? বর্ষাকে বলতে না দিয়ে রিদ খান শক্ত গলায় বলে উঠে, বেশি কথা পছন্দ নয় মিস বর্ষা। কি হয়েছে সেটা সময়ের সাথেই বুঝতে পারবেন। আর আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা একটু সুখ চোখে পর্যবেক্ষণ করে নিন একটু। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। উনার এমন কথা বর্ষা ভূত দেখার মতো করে চমকে উঠে চারপাশে দ্রুত নিজের চোখ বুলাই। বর্ষা চারপাশে কি দেখলো তা জানি না, কিন্তু চারপাশটা একটু দেখেই চুপ করে যায় আপনা আপনি। আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসে রিদ খানের পিছন পিছন। আমি বর্ষার এমন কণ্ডে হতভম্ব হয়ে যায় সাথে সাথে। সাথে এটা ভাবতে থাকি কি এমন লুকাচুরি খেলছে বর্ষা আর রিদ খানের মাঝে। আমার এমন চিন্তা ভাবনায় মাঝে রিদ খান থেকে ছোটার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকি আর চিৎকার করে আশ্রমের সবাইকে বলতে থাকি আমাদের বাঁচানোর জন্য রিদ খানের হাত থেকে। কিন্তু আমাদের কান্না শুনে কেউ এগিয়ে আসেনি রিদ খানের সামনে। উল্টো পিছন থেকে মাদার দাঁড়িয়ে লুকিয়ে দাঁড়িয়ে ছিল একটা পিলারের পিছনে, হয়তো আমাদের মধ্যে সবকিছুই শুনতে পেয়ে আড়ালে থেকে। মাদারের রাগান্বিত ফেস দেখে বুঝতে পারি আমি, হয়তো এখন অজানা কোনো জাল বুনবে আমাদের জন্য, হয়তো নতুন কোনো ফাঁদ আঁটবে আমাদের জন্য। চলবে গল্প তপ্ত ভালোবাসা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। চতুর্থ পর্ব।